আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনেক দিন পরে তোমাদের সাথে আরও একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আমি তোমাদের হাবিব ভাইয়া। দেখতে দেখতে আমাদের অনেক দিন পার হয়ে গিয়েছে। লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম তোমাদের এইচএসসি পরীক্ষা চলাকালীন একটা লাস্ট ক্লাস নিয়েছিলাম। মাঝখানে অনেক দিনের একটা গ্যাপ আমাদের হয়ে গিয়েছে, তোমাদের সাথে একটা বেশ দূরত্ব ক্রিয়েট হয়ে গিয়েছে। আর সেই দূরত্ব গোছানোর জন্য আজকে আরও একটা ক্লাস নিয়ে গুরুত্বপূর্ণ এনার্জেটিক একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমরা ডিফারেন্ট একটা ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। এতদিন আমরা যত ক্লাস নিয়েছিলাম সবগুলা এইচএসসি কেন্দ্রিক ছিল, এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক ছিল। বাট আজকের যে ক্লাসটা টোটালি নিউ, টোটালি ডিফারেন্ট, যেটা আমরা এইচএসসি পার করে এখন তোমরা অ্যাডমিশন জার্নিতে তোমরা এখন সবাই লিপ্ত আছো, রপ্ত আছো এবং তোমরা সবাই এটা নিয়ে এখন অনেক বেশি যুদ্ধে মেতে আছো। আর সেই যুদ্ধের সারথি হতে, সে যুদ্ধের তোমাদের সাথে সঙ্গী হতে আমি আজকে তোমাদের আরেকটা মিশন এফবিএস এর অ্যাকাউন্টিং অ্যানালাইসিস ক্লাস নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার একটা ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ আজকে। আই হোপ তোমরা সবাই সেভাবে মেন্টালি প্রিপেয়ার্ড আছো আজকে আমাদের ক্লাসটা করার জন্য। যেহেতু যদিও আমাদের এই ক্লাসটা স্কেডিউল ছিল গতকালকে সোমবারে, বাট আনফর্চুনেটলি সেটা আমি গতকালকে নিতে পারি নাই দেখে আজকে আমাদের সেটা বিকেলবেলা নেওয়া লাগছে। এবং আমাদের এই ক্লাসের পরে আরও একটা ক্লাস আছে তোমাদের মাহিম ভাইয়ার ক্লাস। সো এই জন্য আমাদের আজকে ক্লাসটা একটু বিকেলে নেওয়া লাগছে। সো আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সো তোমরা কি অবস্থা, তোমরা কেমন আছো, কে কোথা থেকে জয়েন করেছো? আমার অনেক পুরাতন স্টুডেন্ট আছে, অনেকে আমরা এইচএসসি পাওয়ার প্লেতে আমরা আমাদের সাথে সঙ্গী ছিলা তোমরা। আই হোপ তোমরা আমাদের ইতোমধ্যে মিশন এফবিএস যুক্ত হয়ে গিয়েছো। আর যারা যুক্ত হওয়া নাই আই হোপ তারাও খুব দ্রুত যুক্ত হয়ে যাবে। সো তোমরা কারা কারা আছো, কারা কারা ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছো আমাদের আজকের এই বিশেষ অ্যানালাইসিস ক্লাসটাতে তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দাও। আর আমার অডিও এবং ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না একটু সবাই কমেন্টস করে জানিয়ে দিবা, তাহলে আমরা আমাদের নেক্সট যে সেশনটা সেটা শুরু করে দিব। যদিও আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে গলাটা হয়তো মানে আওয়াজটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, বাট আমি আছি। হ্যাঁ, সো কী অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই, কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্টস করে তোমরা সবাই জানিয়ে দিবা। আর আমার অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা একটু সবাই কমেন্টস করে জানাবা, আমি একটু চেক করে আসি সব ঠিকঠাক আছে কিনা। ইতিমধ্যে আমাদের মাঝে অনেকে যুক্ত হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি আমাদের মুক্তা যুক্ত হয়ে গিয়েছে। মুক্তা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, কেমন আছো? আইমান ফাতেহা যুক্ত হয়েছে। তারপরে যুক্ত হয়েছে নাহার সামি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো নাহার সামি? সিফাত, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে নিবে, আই হোপ নিবে আস্তে আস্তে সবাই নিবে, তোমাদের জন্যই তো আমরা সব কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট। সো আই হোপ সব কিছু আস্তে আস্তে পাবা। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। সোহাগ বলছে অল গুড, ফাইন, ভেরি গুড। তাসনিয়া রাইচা ফরিদপুর থেকে, ফাইন, ফরিদপুর থেকে। আর কে কোথা থেকে যুক্ত হয়েছো? রবি চবি ভার্সিটি প্রশ্ন ব্যাংক পিডিএফ পাওয়ার জন্য আমাকে হু ইজ হি অর শি? আমাদের যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছো আমাদের মিশন এফবিএসে, তোমাদের জন্য আমাদের যে একটা খুবই আমাদের ডেডিকেটেড, আমরা পরিশ্রম লব্ধ যে একটা বই, সেটা আমার কাছে ইতোমধ্যে নাই, আমি একটু নিয়ে আসছি। মিশন এফবিএস এ তোমরা একটা কোয়েশ্চেন ব্যাংক পেয়ে যাবা, যেখানে ডাবি চবি রাবি জবি সহ গুচ্ছ সহ সব ইউনিভার্সিটির কোয়েশ্চেন তোমরা একসাথে পেয়ে যাবা। সো এটার জন্য আমাদের নর্মালি আমরা কি করতাম, এক একটা ইউনিভার্সিটির জন্য এক একটা কোয়েশ্চেন ব্যাংক আমরা কিনতাম। বাট এটা পাওয়ার পরে তোমার সেই কষ্ট আর করতে হবে না, সে খরচ আর করতে হবে না। একটা বইয়ের মধ্যে তুমি সব পেয়ে যাবা, সলিউশন সহ, ব্যাখ্যা সহ। সো বাই এইচএসসি পাওয়ার প্লে 26 কবে আসবে? মুক্তা আক্তার মেবি 26-এর আসবে ইনশাল্লাহ, খুব দ্রুত আসবে, সামনের মাসে না হয় তারপরের মাসে আই হোপ চলে আসবে। আমরা তোমাদের নিয়েও আমরা ভাবছি, শুধু 25 না, আমরা 26 নিয়ে 27 নিয়েও আমরা ভাবছি। ওকে ফাইন। আচ্ছা আমি একটু বইটা একটু পাই নাকি দেখি, এক মিনিট। এই রাতিম, আমাদের ওই কোয়েশ্চেন ব্যাংকটা কই, এটা কি আছে না? ওটার স্যাম্পলটা আছে না, একটু দিও তোমাকে, মিশন এফবিএস এর যেটা। ফাইন।
এই নাবিদুল ইসলাম নাবিল 27 ব্যাচ, আমার মনে আছে। ওয়ালাইকুম আসসালাম। ফাইন ফাইন। আমরা আজকে খুবই চমৎকার একটা ক্লাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রিভিয়াস আমি 2001 থেকে শুরু করে 1-2 সেশন থেকে শুরু করে 2024-25 সেশন পর্যন্ত একটা কোয়েশ্চেনের অ্যানালাইসিস তোমাকে আমি দেখাবো, যে অ্যাকাউন্টিং থেকে টোটাল কয়টা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার থেকে কয়টা, সেকেন্ড পেপার থেকে কয়টা। শুধু তাই নয়, প্রত্যেকটা সেকেন্ড পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয়টা করে কোয়েশ্চেন আসছে এই প্রিভিয়াস 24-25 বছরে, তার একটা অ্যানালাইসিস, একটা স্ট্যাটিস্টিক্স আমি তোমাদেরকে আজকে দেখাবো। দেন তোমরা বুঝতে পারবা কোন জায়গাটাতে তোমাকে ফোকাস দিতে হবে বেশি, কোন জায়গাটা তোমার দুর্বলতা আছে, উইকনেস আছে, সেটাকে কনভার্ট করে স্ট্রেংথে নিয়ে আসতে হবে। সেই জায়গাটা তোমাকে আমি ধরিয়ে দেওয়ার আজকে চেষ্টা করব। শুধু এমসিকিউ না, আমি বেশ কিছু প্রিভিয়াস রিটেন কোয়েশ্চেনগুলোও নিয়ে আসছি। তোমার হচ্ছে 24-25 সেশন থেকে শুরু করে 23-24, 22-23, 21-22 প্রত্যেকটা ইয়ারের যতগুলো রিটেন কোয়েশ্চেন এসেছিল অ্যাকাউন্টিংয়ে, সবগুলো আমি নিয়ে এসেছি তোমাদের। রাইট, এটা না, তবে সেটা হচ্ছে আমাদের মিশন এফবিএস এর যেটা আছে সেটা। ওটা দেখো, ওটা নাকি, ওটা কি প্র্যাকটিস বুক? একটা কোয়েশ্চেন ব্যাংক আছে না, দেখি একটু। এটা হচ্ছে মিশন এফবিএস এর ওএমআর বুক, আর এটা হচ্ছে প্র্যাকটিস বুক। আরেকটা বুক আছে হলো তোমার যেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, ওটা একটু দেখো তো। ওকে ফাইন। তোমরা যারা ইতোমধ্যে আমাদের মিশন এফবিএস এ যুক্ত হয়ে গিয়েছো, তোমাদের জন্য এগুলো চলে যাবে, একটা প্র্যাকটিস বুক চলে যাবে তোমাদের কাছে। হ্যাঁ, প্র্যাকটিস বুক চলে যাবে, যেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবা, তোমার যে প্রিপারেশনকে তুমি ঝালাই করে নিতে পারবা। এটা হচ্ছে প্র্যাকটিস বুক। কোথায় প্র্যাকটিস করবা? দিস ইজ দ্য ওএমআর বুক। এই ওএমআর বুকে তুমি তোমার যে একদম ঢাবির আদলে যে পরীক্ষা হবে, ঢাবির আদলে তুমি এখানে এমসিকিউ তুমি প্র্যাকটিস করতে পারবা। এখানে তোমার হচ্ছে ওএমআর দেওয়া আছে। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের আরেকটা বুক তোমাদের কাছে চলে যাবে। ইয়েস, দিস ওয়ান দাও, দিস ওয়ান। এই যে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক, একটু বড় একটা বই আছে, দেখছো? এটা হচ্ছে আমাদের স্যাম্পল বই। এটার যে ফাইনাল বুকটা সেটা তোমাদের কাছে খুব শীঘ্রই চলে যাবে। এখানে ডিইউ, জেইউ, আরইউ, সিইউ, কেইউ গুচ্ছ সহ সবগুলার ব্যাখ্যা সহ তুমি অ্যান্সার এখানে পেয়ে যাবা। ওকে, এটা নিয়ে আমার আজকের টপিক সেটা না। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে আমাদের অ্যানালাইসিস করা, সেটাই আমরা করতে যাচ্ছি। ফাইন। হ্যাঁ, এগুলো আই হোপ খুব দ্রুতই চলে যাবে। এই উইকের মধ্য থেকে হয়তো ট্রান্সফার করা তোমাদের পাঠানো শুরু হয়ে যাবে, হয় নেক্সট উইকের মধ্যে আই হোপ পেয়ে যাবে। হ্যাঁ, ওকে ফাইন। আমরা তাহলে শুরু করে দেই আমাদের আজকের যে অ্যানালাইসিসটা। যেটা বলতেছিলাম, আমি শুধু এমসিকিউ না, আজকের রিটেন সহ নিয়ে আসছি। সো তোমরা যারা রিটেন নিয়ে ভয়ে থাকো যে রিটেনে কি না কি আসে, বিশ্বাস করো, তুমি যদি এমসিকিউর জন্য ভালো মতো প্রিপারেশন নাও টপ টু বটম, তোমার রিটেনে কোনো কষ্ট করতে হবে না, কোনো তোমার এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো দরকার হবে না, যেটা আমরা তোমাদেরকে করাবো এই মিশন এফবিএসে। সো তোমার যে রিটেন পড়াবে কি পড়াবে না, রিটেন পারবো কি পারবো না, এই ভয়ের কোনো দরকার নাই। এটা তোমরা আমাদের হাতে ছেড়ে দাও, বাকিটা আমরা দেখবো। হ্যাঁ, ওকে ফাইন। সো তোমরা অনেকেই যারা আমাদের মিশন পাওয়ার প্লেতে ছিল তারা আমাকে চিনো, বাট যারা চিনো না তাদের জন্য একটু পরিচয়টা দিয়ে দেয়। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বিবিএ এবং এমবিএ শেষ করেছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। আমার অ্যাডমিশন ছিল ইয়ার 2018-19 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। সো দেন অনেকগুলো বছর পার হয়ে গেছে। এই বছর এই যে আজকে আমার হচ্ছে ফাইন্যান্স থেকে এমবিএ এর ফাইনাল যে ডিফেন্স ভাইভা সেটা ছিল। সো ধরতে গেলে আজকে সব কিছু শেষ, ক্লোজ ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে। সো সেই সুবাদে আজকে তোমাদের একটা ক্লাস নেওয়ার আমার সুযোগ হলো। সো চলো আমরা আজকে ক্লাসে কী কী পড়বো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তাসনিয়া রাইছা বলতেছে ভাইয়া বই পাইনি এখনো। বই পেয়ে যাবে, আমাদের এখনো পাঠানো হয় নাই, খুব দ্রুত পেয়ে যাবে। হ্যাঁ, আই হোপ এই মাসের মধ্যে তোমরা পেয়ে যাবা, না হয় সামনের মাসের ফার্স্ট উইকের মধ্যে আই হোপ তোমরা সবাই পেয়ে যাবে। হ্যাঁ, ওকে ফাইন। দেন আমি তোমাদের মিশন এফবিএসে
আমাদের তোমার পাওয়ার এসইপিতে শুরু থেকে আছে, একদম শুরুর যে ক্লাসটা সেটা আমারই ছিল, সেই থেকে এখন পর্যন্ত আছি। পাওয়ার প্লেতে আমরা ক্লাস নিয়েছি, এখন মিশন এফবিএস আমি থাকছি, সামনে 26 ব্যাচ 27 ব্যাচও আস্তে আস্তে থাকবো ইনশাল্লাহ। ওকে, নেক্সট আমি একটু দেখি আমাদের আজকের ক্লাসটা হচ্ছে পুরোটা এফবিএস এর, আমরা যে ঢাকা ইউনিভার্সিটির যে এফবিএস এবং অন্যান্য ইউনিভার্সিটির যে এফবিএস ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, তার যে কোয়েশ্চেন অ্যানালাইসিস, তার যে বেসিক ডিসকাশন, সেটাই মেনলি আমরা করব। আমরা আজকে খুব বেশি কিছু জাহামরি শিখবো ব্যাপারটা এমন না, বাট আমরা আজকে এটা শিখবো আমাদেরকে কী কী শিখতে হবে, আমাদেরকে কী কী জানতে হবে, কোন জায়গাতে আমাদের ফোকাস করতে হবে, সেই জিনিসটাই আমরা আজকে মেইনলি শিখব। পড়ার আমার অনেক সময় আছে, বাট আমাকে প্রথমে স্ট্র্যাটেজি জানতে হবে, প্রথমে আমাকে প্ল্যানিংটা করতে হবে। তোমরা যারা ম্যানেজমেন্ট পড়ে আসছো তারা জানো প্ল্যানিংটা হচ্ছে তোমার কাজের অর্ধেকের পরিসমাপ্তি। প্ল্যানিং যত ভালো হবে, স্ট্যান্ডার্ড ওয়েতে তুমি প্ল্যানিং করতে পারবা, তোমার কাজটা করা, অ্যাচিভ করা অত ইজি হবে, তত ইজি হবে। সো প্ল্যানিংয়ে একটু টাইম দাও, বাট এটা তোমার ফ্রুটফুল হবে বেশি। ফাইন, নেক্সট ওয়ান। নেক্সট স্লাইডে আমরা ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্লাইড নিয়ে আসছি। এটা দেখে স্লাইডটা খুবই ছোট মনে হতে পারে, বাট এই স্লাইডটা ভেরি ইম্পর্ট্যান্ট তোমার একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে অ্যাকাউন্টিং কোর্সটার জন্য স্পেসিফিকলি। আচ্ছা, তোমরা যারা ইতিমধ্যে আমাদের ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা যুক্ত হয়ে গিয়েছো, তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা সামনে অ্যাডমিশন ক্যান্ডিডেট, যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে, সে আমাদের মিশন অফ বিএস থাকুক বা না থাকুক, ডাজন্ট ম্যাটার, সে পাওয়ার প্লে তো ছিল কি ছিল না দরকার নাই, তোমার ফ্রেন্ডদের তুমি মেনশন করো, তারা একটু দেখে যাক যে আমরা কি পড়াই, আমরা কি দেখায়, কি শিখাই তোমাদেরকে, সেটা একটু দেখে যাক। হ্যাঁ, আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই ক্লাসটা তোমরা একটু হচ্ছে শেয়ার করে দিবা। যারা শেয়ার করবা এবং শেয়ার করে আমাদের পেজে মেসেজ দিবা, তাদের কাছে আজকের এই ক্লাসের যে পিডিএফটা সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। সো তোমরা সবাই এই কাজটা একটু করে নিবা, একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, আমাদেরকে আলাদা করে বই কিনতে হবে? হ্যাঁ, আমরা তো প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা বই দিচ্ছি না, আমরা হচ্ছে তোমাদেরকে কোয়েশ্চেন ব্যাংক দিচ্ছি। বাট তোমরা চাইলে বেটার প্রিপারেশনের জন্য আমরা সব কিছু পড়াবো, আমাদের স্লাইডে সব কিছু থাকবে, সব কিছু আমরা ক্লাসে পড়াবো। বাট তোমরা যদি বেটার প্রিপারেশনের জন্য তোমাদের যদি মন চায় যে আমি একটা অ্যাকাউন্টিংয়ের জন্য আলাদা বই কিনবো, ফাইন্যান্সের জন্য একটা আলাদা বই কিনবো, ক্লাসের পাশাপাশি আমি ওখান থেকে প্রিপারেশন নিব, দ্যাটস টোটালি আপ টু ইউ। বাট আমাদের এন্ড থেকে এই টোটাল 3টা বই যাবে তোমাদের কাছে। একটা যাবে প্রথমটা হলো কোয়েশ্চেন ব্যাংক যাবে, একটু অনেক বড় বই, দেখছো একটু অনেক বড় বই, কেন? কারণ এখানে সবগুলো ইউনিভার্সিটির কোয়েশ্চেন আছে এখানে, এবং অ্যানালাইসিস সহ অ্যান্সার সহ এখানে আছে, এই জন্য একটু বড় হবে। এই বইটা তোমরা পেয়ে যাবে। দেন যেটা পাবা সেটা হচ্ছে একটা প্র্যাকটিস বুক তোমরা পাবা। এই যে দেখো, এই প্র্যাকটিস বুকটা তোমরা পাবা, এখান থেকে প্র্যাকটিস করতে পারবা। প্র্যাকটিসটা করবা কোথায় করবা? এই যে ওএমআরে বসে বসে তুমি সুন্দর করে তোমার প্র্যাকটিসটা করতে পারবা। ওকে, সো এটা তোমার একদম যে আসল যে এক্সপেরিয়েন্স পরীক্ষা দেওয়ার ইউনিভার্সিটিতে, সেই ফিলটা তুমি এখানে পাবা। সো আমরা এই 3টা বই দিব। এর বাইরে সাবজেক্ট ওয়াইজ তো বিভিন্ন বই থাকে, যদি তোমার মনে হয় যে দরকার এক্সট্রা প্রিপারেশনের জন্য, ইটস আপ টু ইউ, তুমি কিনতে পারো, আমাদের কোনো আপত্তি নাই। ফাইন। এই আনিকা যাবা, কি অবস্থা, কেমন আছো? কিন্তু এখন আমাদের অনেকে হয়তো ক্লাসে যুক্ত হয় না, তাদেরকে একটু তোমরা মেনশন করে দিবা যেন সবাইকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করতে পারি। এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট, ইতিমধ্যে যারা দেখতে পেয়েছো তারা বুঝে গেছো যে আমি এখানে কি লিখেছি। ফাইন, এখানে আমি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করলাম। আমাদের যে অ্যাকাউন্টিংয়ে কোন পেপার থেকে কয়টা কোয়েশ্চেন, টোটাল 440টা কোয়েশ্চেন আসছে 2001 থেকে শুরু করে, 2001 সেশন থেকে শুরু করে, 1-2 সেশন থেকে শুরু করে 2024-25 পর্যন্ত টোটাল অ্যাকাউন্টিং থেকে আমরা 440টা কোয়েশ্চেন পাইছি। সে 440টা কোয়েশ্চেনের মধ্যে 300টা কোয়েশ্চেন আসছে হলো ফার্স্ট পেপার থেকে, 300টা কোয়েশ্চেন আসছে এমসিকিউ আসছে ফার্স্ট পেপার থেকে, এবং 140টা কোয়েশ্চেন আসছে হলো হিসাব বিজ্ঞান সেকেন্ড পার্ট থেকে। তার মানে এখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি না কোন পেপারটা আমাদেরকে বেশি ফোকাস দিতে হবে, বেশি সময় দিয়ে পড়তে হবে। তার মধ্যে ফার্স্ট পেপারটা বেশি গুরুত্ব দিতে হবে। 3 ভাগের 2 ভাগ কোয়েশ্চেন আসে এখান থেকে, 3 ভাগের 1 ভাগ কোয়েশ্চেন আসে এখান থেকে। এতটুকু ক্লিয়ার? এটা আমি কি দেখে বলতেছি? আমার প্রিভিয়াস রেকর্ড দেখে, প্রিভিয়াস হিস্ট্রি দেখে, ডেটা অ্যানালাইসিস করে আমি তোমাকে এই কথাটা বললাম। ওকে, ফাইন। এবার আসো সেকেন্ড পেপারে পড়ে আসতেছি। ফার্স্ট পেপার আমরা আরেকটু ভিতরে ঢুকি, কোন চ্যাপ্টার থেকে বেশি আসছে আমরা একটু সেটা দেখি। ফাইন, চ্যাপ্টার 1 থেকে, চ্যাপ্টার 1 কি? হিসাব বিজ্ঞানের পরিচিতি থেকে কোয়েশ্চেন আসছে কয়টা দেখছো ভাই? 53টা কোয়েশ্চেন আসছে, যেটা এখানে সবগুলা থেকেই হাইয়েস্ট। চ্যাপ্টার 1 থেকে সর্বোচ্চ কোয়েশ্চেন, এটাও মিলে সব জায়গা থেকে বেশি আসছে 53। চ্যাপ্টারটা খুবই
খুবই বেসিক জিনিসপত্র যেটা তোমরা ফার্স্ট পেপারেও পড়ে আসছো, সরি 9-10-এও পড়ে আসছো, সেই কাজটাই তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, সেটাই তোমার অ্যাডমিশনে আরও গুরুত্ব দিয়ে পড়তে হবে। চ্যাপ্টারটা ইজি, বাট দেখছো এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারি তোমার অ্যাডমিশনে বেসিক জিনিসগুলোতে বেশি ফোকাস করে, যত বেসিকে যাওয়া যায় তোমার ইনডেপথ নলেজ আছে কিনা সেটা তোমাকে এখানে যাচাই করার ট্রাই করে, যাচাই করে। সো 53টা কোয়েশ্চেন আসছে, প্রিভিয়াস হিস্ট্রি আমাকে এটা বলে। এবার আসো দেন সেকেন্ড ওয়ান কোনটা, ও আরেকটা বেশি আসছে, রাইট, নবম চ্যাপ্টার থেকেও বেশি আসছে, কাইন্ড অফ কাছাকাছি 53 আর 58, তাই না? আর কি আছে এখানে? আর নাই, আর আছে নাই, 58 এবং 53 ক্লোজ টু দুইটা। নবম অধ্যায়টা কি বলতো? নবম অধ্যায়টা হচ্ছে আমাদের আর্থিক বিবরণী। নবম অধ্যায়টা কি বলতো? আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে কোশ্চেন আসছে কয়টা? 58। তার মানে বুঝতে পারছো টপ 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 মানে টাফেস্ট, আর এটা হচ্ছে কি ইজিয়েস্ট, দুই জায়গায় কভার করছে। সো বুঝতে পারতেছো কোনটায় তোমার বেশি ফোকাস দিতে হবে। যারা আর্থিক বিবরণী এতদিন বইয়ে ছিলা, তোমার অপশন ছিল অনেক সময় যে আমি এখানে 7টা অ্যান্সার করবো না, আমি 6টা অ্যান্সার করবো, 5টা অ্যান্সার করবো, অথবা এই পার্ট না করলে আমি এই পার্ট করবো। অ্যাকাউন্টিং ফুল পার্ট পারি না, আর্থিক অবস্থা বিবরণী পর্যন্ত পারি না, বাট বিশদা বিবরণীতে পারি, অতটুকু করে চলে আসতা। বাট এখানে কিন্তু সেই সুযোগ নাই, এখানে তোমার কোনো অপশনস নাই। 12টা কোয়েশ্চেন 12টাই অ্যান্সার করতে হবে এমসিকিউ, 8টা কোয়েশ্চেন আসবে তোমার হচ্ছে রিটেন, 8টাই তোমার অ্যান্সার করতে হবে, কোনো অপশনস নাই। তার মানে এখানে তোমার কোনো বিকল্প নাই, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প সেটা বলার আর সুযোগ এখানে নাই, কথা বুঝছো? সো আমার বেশি গুরুত্ব দিব আমি কোনটাতে? আর্থিক বিবরণী। বেশি গুরুত্ব দিব কোনটাতে? চ্যাপ্টার 1-এ, হিসাব বিজ্ঞানের পরিচিতিতে। এটা যদি আমি আরও একটু ডিটেলসে যাই, আরও একটু ডিগ ডাউন করি, আরও একটু ভিতরে যাই, আর্থিক বিবরণী থেকে কোন পার্টটা থেকে বেশি কোশ্চেন আসছে আমি চাইলে সেটাও অ্যানালাইসিস করতে পারবো, বাট এখানে অনেক ব্রড হয়ে যাবে দেখে সেটা আমরা এখনও দেখাইনি। সেটা দেখাবো আমাদের যখন মিশন এফবিএস এর ক্লাস শুরু হবে, তখন আমরা আরও ইনডেপথে যাব, দেন সেগুলোতে বেশি ফোকাস আমরা দিব। কথা কি ক্লিয়ার সবার? ফাইন। এবার আসো, এটা গেল হচ্ছে আমাদের সিকোয়েন্স অনুযায়ী, এটা 1 নম্বরে ছিল, দেন হচ্ছে এটা আমাদের 2 নম্বরে ছিল, রাইট। এবার আসো 3 নম্বরে কোনটা আমরা একটু দেখি। এই যে 3 নম্বরে চ্যাপ্টার 4, এটা হচ্ছে আমাদের সিরিয়ালে 3 নম্বর আছে, মানে মানে মাত্রার দিক দিয়ে, গুরুত্বের দিক দিয়ে এটা হচ্ছে 3 নম্বরে আছে। কয়টা কোশ্চেন আসছে বলো তো? 49টা কোশ্চেন আসছে। আচ্ছা, এত সময় আমি এখানে কেন দিচ্ছি জানো? এটা হচ্ছে তোমার বেস, তোমার প্ল্যানিং করার বেস হচ্ছে এটা। অনেকে এটা না করে ডিরেক্ট পড়ায় চলে যায়, ইচ্ছে মতো পড়তে থাকে, র্যান্ডমলি পড়তে থাকে। ভাই বিশ্বাস করো, এই অ্যাডমিশন জার্নিটা পুরোটা টেকনিক। অ্যাপ্লাই যত বেশি করতে পারবা তুমি, যত তুমি টেকনিক্যালি তুমি হ্যান্ডেল করতে পারবে এই সময়টাকে, তুমি তত আগায় থাকবা। আমি একটু আগে বলতেছিলাম, গতকালকে পোস্টে বলতেছিলাম, গদ বাঁধা নিয়মে তুমি যদি পড়তে থাকো তুমি কিন্তু ঝামেলায় পড়ে যাবা। সো একটু টেকনিক্যাল অ্যাপ্লাই করতে হবে। এটা একটা টেকনিক, এটা একটা স্ট্র্যাটেজি তোমার, যে কোন জায়গাটাতে তোমার বেশি গুরুত্ব দিতে হবে। ধরো এখান থেকে কোশ্চেন আসছে, মনে করো আমি ধরলাম কোনটা, এই যে চ্যাপ্টার 10 থেকে সেকেন্ড পেপারে মাত্র একটা কোশ্চেন আসছে, তুমি এটাকে এক্সট্রা গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে? এগুলো সবগুলো পড়ার পরে তুমি এটাতে গুরুত্ব দিবা। এখান থেকে 2টা কোশ্চেন আসছে, তুমি এটাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে এখন? নাই। ওগুলো দিয়ে টাইম পাইলে দেন তুমি এটাতে যাবা। কথা কি বুঝছো? এটা তুমি আইডেন্টিফাই করতে ভুল করলে তোমার টাইম অযথা নষ্ট হয়ে যাবে, আমরা সেটা করতে চাই না। এবার আসো 3 নম্বরে 49টা কোয়েশ্চেন, এটা কি রেওয়ামিল? রেওয়ামিল আমরা হেলায় ফেলায় বেশি ইজি, গুরুত্ব দেই না। এবার রেওয়ামিল থেকে আরেকটু ভিতরে যাই আমি, কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে? এখানে 2টা পার্ট আছে, একটা হচ্ছে রেওয়ামিল তৈরি করা, 2 পাশ মিলানো, আর একটা পার্ট হচ্ছে তোমার ভুল সংশোধনী যাবে দা, ওই ভুল সংশোধনের পার্টটা থেকে বেশি কোয়েশ্চেন আসে। কোন আইটেমগুলো রেওয়ামিলে আসে না, এই জায়গা থেকে বেশি একটু ফোকাস করে। কথা কি বুঝছো? সো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে ডিগ ডাউন করতে হবে, আরও ভিতরে যাইতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পড়াশোনার কোন লেভেলে আছে এখন। দেন এবার সেটা থার্ড ওয়ান গেল। ফোর্থ ওয়ান কোনটা বলো তো? ফোর্থ ওয়ান হচ্ছে দিস ওয়ান, ফোর্থ ওয়ান এটা কোনটা বলো তো? চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 কি বলো তো? চ্যাপ্টার 8 হচ্ছে অবচয়। চ্যাপ্টার 8 হচ্ছে অবচয়। দেখছো অবচয় 37টা কোয়েশ্চেন আসছে। এটা কতটুকু ইম্পর্টেন্ট? আমার সবচাইতে একটা কি বলবো যে মানে পছন্দের একটা টপিক বলতেছিলাম লাস্ট একটা ভিডিওতে, দেখছো না? অবচয়। এই অবচয় করতে 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 এটা আমার একদম মানে সফট জোন হয়ে গেছে, এটাই আমার পছন্দ। এরকম শুধু এটা না, যতগুলো চ্যাপ্টার আছে তোমার এমন বানাই ফেলতে হবে, এমন কনফিডেন্স তোমার গ্রো করতে হবে, যে চ্যাপ্টারই বলবে বলুক না কেন আমি ওখান থেকে অ্যান্সার করতে পারবই। যে চ্যাপ্টারই বলবে বলুক আমি অ্যান্সার করবই, করতে পারবই, এমন কনফিডেন্স তোমার নিয়ে আসতে হবে, এবং তোমার এটা আসবে, এটা আমি তোমাদেরকে কথা দিলাম। তুমি আমাদের ক্লাসে থাকো, রেগুলার ক্লাস করবা, ক্লাস মিস দিবা না, দেখবা তোমার এই কনফিডেন্স চলে আসবে, এই মাস্ট। ওকে, আচ্ছা কেউ কোনো কমেন্টস করছে কি? দাম আমি একটু দেখি, কে জানি কমেন্টস করছে, মনে হয় শাহির।
মাইশা মেনশন করে দিছে, মাজহারুল, হ্যাঁ ফাইন ফাইন, ওকে, গ্রেট গ্রেট। যারা আছো তোমরা একটু শেয়ার করে দিবা, এবং শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের পেজে দিয়ে দিবা, তাহলে তোমরা হচ্ছে আজকের যে এটার যে কি বলে যে পিডিএফটা সেটা তোমরা পেয়ে যাবে। এবং যাদের তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু তাদের ভালোর জন্য একটু তাদেরকে মেনশন করে দাও যেন তারাও ক্লাসটা করতে পারে। ফাইন, এবার আসো নেক্সট ওয়ান হচ্ছে এটা গেল 4 নম্বরে। 5 নম্বরে কোনটা দেখো তো? 5 নম্বরে হচ্ছে এই যে এটা পঞ্চম অধ্যায়। 5 নম্বরে হচ্ছে পঞ্চম অধ্যায়। 5 নম্বরে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি জানো? পঞ্চম অধ্যায় এটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, শর্ট সিলেবাসে এটা ছিল না। হিসাব বিজ্ঞানের নীতিমালা, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এটা। নীতি থিওরি, এটা পুরোটাই থিওরি, কিন্তু কোনো ম্যাথ নাই, বাট এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের বেস। এই বেস ধরে সব হিসাব বিজ্ঞান, তুমি যে আর্থিক অবস্থা বিবরণী করো, তুমি যে সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, সংশোধনী জাবেদা যে দাও, সেগুলো সবগুলোই নীতির আন্ডারে দাও। তুমি যে নোট লিখে দাও, সেই নোটটাও এটার আন্ডারে তুমি দাও। তুমি যে আর্থিক অবস্থা বিবরণী করো, সম্পদ, স্থায়ী সম্পদকে এখানে দেখাও, চলতি সম্পদ, এগুলোকে হিসাব করো, এগুলো সবগুলাই নীতির আন্ডারেই তুমি করতেছো। এই যে অগ্রিম আয়, বকেয়া ব্যয়, এই যে বকেয়া আয়, এই সব যে তুমি করতেছো সমন্বয় জাবেদা, সবগুলো এটার কারণেই তুমি করতেছো। সো এটা হচ্ছে বেস। মানে আমি বললাম না যে বেসিক জিনিসকে বেশি ফোকাস করে তুমি আমরে এত বড় তুমি আর্থিক অবস্থার বিবরণী করতে পারো কি পারো না, সেটা তোমাকে এখানে যাচাই করবে না। এটা এইচএসসি পর্যন্ত শেষ, ওই ধাপ শেষ। এখন তোমাকে জানবে ওই আর্থিক বিবরণী করার জন্য যা যা করার দরকার সেই কাজগুলো তুমি পারো কিনা, সেগুলোর ইনডেপথে তুমি জানো কিনা, কেন করে সেটা তুমি জানো কিনা, সেই বেসটা তোমার স্ট্রং আছে কিনা। সেই বেসটা হচ্ছে চ্যাপ্টার 5টা, সে এই নীতিমালাটা। সো এটা থিওরি বলে তুমি যে বাদ দিবা সে সুযোগ নাই। একটা কোশ্চেন এখান থেকে থাকেই এই নীতি থেকে। সো বুঝতে পারছো যে কোনটা তোমার গুরুত্ব দিতে হবে। সো এটা গেলো 5 নাম্বার। 6 নম্বরে কোনটা আমরা একটু দেখি তো। এই যে চ্যাপ্টার 2, এটা কিন্তু খুবই ইজি। হিসাব বিজ্ঞানের বইসমূহ, বইয়ের মধ্যে কি কি জাবেদা আছে, খতিয়ান আছে, নগদান বই আছে, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এক গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, খুচরা নগদান বই, তাই না? এগুলাই তো আছে। তারপর হচ্ছে তোমার তোমার ওই যে আর কি আছে না, যে লেনদেনের প্রামাণ্য দলিলগুলো আছে না, যে তোমার ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, হ্যাঁ এগুলো আছে না, ক্যাশ মেমো, চালান, এগুলো আছে। এই জায়গাগুলো থেকেও তোমার হচ্ছে কোশ্চেন আসে, এবং সেটা খুব একটা কম না। 29টা কোশ্চেন আসছে প্রিভিয়াস কয় বছরে? 25 বছরে ধরতে পারো। তার মানে প্রত্যেক বছর একটা কোশ্চেন আসছে, তুমি এটা ধরতে পারো না? ধরতে পারো। আর যেখানে ডাবল কোশ্চেন ছিল 58টা কোশ্চেন, তার মানে কি এখানে কোনো কোনো বছর ডাবল কোশ্চেনও আসছে। কথা কি বুঝতে পারছো? সো শুধু একটা না, একাধিক কোশ্চেনও আসতে পারে, সেভাবে তোমার প্রিপারেশন নিতে হবে। তুমি যদি কোনোভাবে ধরো 10 মধ্যে পারো না, 9 মধ্যে পারো না, 3 পারো না, তাহলে তোমার 2টা কোশ্চেন চলে যাবে। 2টা কোশ্চেন চলে যাওয়া মানে তুমি 2 নম্বর কম পাওয়া, মানে তুমি মানে মিনিমাম 2 থেকে 250 বা 300 জনের পিছনে পড়ে যাওয়া, মিনিমাম 300 জনের পিছনে পড়ে যাওয়া। আমার সময় আমি যখন আমার আমার মার্কস ছিল হচ্ছে 167, হ্যাঁ 167.12। এখান থেকে 80 যদি আমি বাদ দেই, 87.12 আমি পাইছিলাম। 87.12 আমি পাইছিলাম। টোটাল হচ্ছে 120 নম্বরের মধ্যে। এটা হচ্ছে আমাদের সময় প্যাটার্ন ছিল, হ্যাঁ 200-এর মধ্যে 167 আমি পাইছিলাম। তখন আমি দেখলাম যে আমার 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 ছিল 158তম পজিশন, হ্যাঁ। আর যার 148তম পজিশন ছিল, ওর সাথে আমার মার্কসের ডিফারেন্স ছিল 0.20 ডিফারেন্স ছিল। তার মানে ওর, এটা তো আমি জানতাম দেখে বললাম, এই গ্যাপের কারণে এই ডেভিয়েশনটা আরও বড় হইতে পারত, আরও বড় হইতে পারে, কারণ এখন কম্পিটিশন আরও বেড়ে গেছে। সো 0.20 কারণে যদি আমি 10 জনের পিছে থাকি, তার মানে ও 1 নম্বরের জন্য আমি মিনিমাম 50 জন, এটা আরও বেশি হইতে পারে, 80 থেকে 100 জন হইতে পারে। এটা 1 নম্বরের জন্য তুমি মিনিমাম 100 জনের পিছনে চলে যাচ্ছ। তোমার সিট আছে মনে করো 1050টা বা 1030টা, তাহলে তুমি যদি এখানে যদি তুমি 100 জন পিছিয়ে গিয়ে তুমি যদি 1100 হও, তাও তুমি এখানে চান্স পাবা না। এটা ধরে রাখো। তুমি যদি 1000 ধরলাম আমি 1050টা সিট, তুমি যদি 1070ও হও, তাও এখানে তোমার মানে চান্স হওয়ার মানে সম্ভাবনাটা খুবই কম। ব্যাপারটা হচ্ছে এইরকম লোভনীয় জিনিস এগুলা, এরকম টাফ জিনিস এগুলা, চাওয়া ওয়ান্টেড জিনিস এগুলা। সো বুঝতে পারছো যে তোমার প্রিপারেশন কেমন হইতে হবে। সো যাদের এসএসসিতে পয়েন্ট খারাপ ছিল, বাট তোমাদের সুযোগ চলে গেছে এইচএসসিতে ভালো করার। আই হোপ আমরা তখনও বলেছি তোমাদেরকে এসএসসি যে যাদের খারাপ তারা এসএসসিতে ভালো করো। ধরলাম তুমি সেটা এখানে কাভার করতে পারতেছো, কাভার করে ফেলছো, তাহলে এই এসএসসিটা ব্যাকআপ দেওয়া তোমার জন্য খুব বেশি কষ্ট হবে না। এখানে একটু ভালো মতো তোমার এফোর্টটা বেশি দিতে হবে। এসএসসিতে এইচএসসিতে 5 পাওয়া লোক যে এফোর্ট দিবে, ডেফিনেটলি তুমি 4.5 পাওয়া লোক ওর থেকে একটু বেশি এফোর্ট দিতে হবে না তোমাকে?
তাহলে তো ওর সমানে, তাও কেন ওর সমানে যাওয়ার জন্য, ওর সমানে যাইতে হলে তোমার কারণ কি, তুমি পরীক্ষা দেওয়ার আগে ওর থেকে পিছিয়ে আসো, এগুলো ফিল করতে হবে। ধরো একজন 4.5 পাইছে এসএসসিতে, আরেকজন এইচএসসিতে 4.5 পাইছে, আরেকজন পাইছে এসএসসিতেও 5 পাইছে, আরেকজন এইচএসসিতেও 5 পাইছে। যে 5 পাইছে তার 2 দিয়ে গুণ করে 10 আছে, যে 5 পাইছে তার 2 দিয়ে গুণ করে 10 আছে, তার মানে 20 ওর হাতে অলরেডি আছে পরীক্ষা দেওয়ার আগে। ও 20 নাম্বার পায়ে 20 নাম্বার নিয়ে পরীক্ষার হলে যাচ্ছে। কিন্তু যেই ছেলে 4.5 করে আছে, ও কত পাচ্ছে, এটাকে 2 দিয়ে গুণ করো 9, এদিকে এটাকে 2 দিয়ে গুণ করো 9, তার মানে 9 9 18 আছে, তোমার কত আছে, 18 আছে। তার মানে তুমি পরীক্ষা দেওয়ার আগে ওর থেকে 2 নাম্বার পিছিয়ে আছো। তার মানে তোমার প্রিপারেশনটা ওভাবে নিতে হবে না, যাতে ওর আগে সমানে যাও, দেন ওকে টপকাও। তুমি পজিশন ভালো করার জন্য আরো বেশি এফোর্ট দিতে হবে। সো এগুলো একটা অ্যানালাইসিস করতে হবে। এবার আসো দেন নেক্সট ওয়ান। সো এটা গেল 6 নম্বরে। এটা আমি শুধু ফার্স্ট পেপারের কথা বলতেছি, যেহেতু এখান থেকে বেশি কোয়েশ্চেন আসছে, 2/3 কোয়েশ্চেন আসে হলো এখান থেকে। এবার আসো, এটা গেল 6 নাম্বার, 29টা কোয়েশ্চেন আসছে। 7 নম্বরে কোনটা হয় তাহলে? 7 নম্বরে হয় হচ্ছে এটা কোনটা? চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 হচ্ছে কার্যপত্র থেকে 13টা কোয়েশ্চেন আসছে। তারপর আসো, এটা কোনটা? চ্যাপ্টার 8। 8 নম্বর সিরিয়াল, চ্যাপ্টার 10 থেকে একতরফা, এখান থেকে আসছে 11টা কোয়েশ্চেন। তার মানে এটাও ফেলে দেওয়ার মতো না। প্রতি 2 বছর পর পর একটা কোয়েশ্চেন আসে, এভাবে ধরতে পারি। কেন? এখানে 25 বছর, সো আমি মোটামুটি প্রতি 2 বছর পর পর একটা ধরতে পারি। সো এটাও ফেলে দেওয়ার মতো না। এবার আসো, এটা গেল 8 নাম্বার। দেন 9 নাম্বার, এটা 9 নাম্বার ধরলাম, এটা 10 নাম্বার ধরলাম। ঠিক আছে। চ্যাপ্টার 6 কি বলতো? চ্যাপ্টার 6 হলো তোমার অনুপাত, রাইট? অনুপাত না, সরি, প্রাপ্য সম্পদের হিসাব রক্ষণ। সেকেন্ড পেপার অনুপাত, এখানে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ। এটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, বাট এখানে তোমাকে এটা পড়তে হবে। ধরো 9টা কোশ্চেন আসছে, তোমার সামনের বছরে চলে আসছে, তখন তুমি কি করো? এটাও ইম্পর্টেন্ট। সো এগুলো করার পরে যেগুলো থেকে বেশি কোশ্চেন আসছে, দেন তোমাকে এটাতেও গুরুত্ব দিতে হবে। দেন আরেকটা হচ্ছে চ্যাপ্টার 3 কি? ব্যাংক সমন্বয় বিবরণী। এটা থেকে কোয়েশ্চেন আসে, বাট রেশিওটা কম ছিল এখানে। বাট আমরা এখানে কি কোনোটা গুরুত্ব কম দেখে কি আমরা পড়বো না এমন? এটা ভুলেও এখানে করা যাবে না। যদি একটা কোয়েশ্চেন এসে থাকে, তাও তোমার এটা পড়তে হবে। একটা কোয়েশ্চেন যদি আসে নাই, মনে করো 0 কোয়েশ্চেন আসছে, ধরে নিলাম, তাও তোমাকে এটা পড়তে হবে। কেন পড়তে হবে? যদি এই বছর চলে আসে, তখন তার করার কিছু থাকবে না। এই জন্য আমরা টার্গেট নিব 100, আমাদের গোল থাকবে 100% অ্যাচিভ করা। সো আমরা প্রিপারেশন নিব ওভাবে। সো এখানে তুমি কি এটা বলতে পারো যে আমরা চ্যাপ্টার 10 থেকে কোশ্চেন, চ্যাপ্টার 3 থেকে কোশ্চেন, কমার্স থেকে আমরা এটা পড়াবো না? নেইবার, এটা হবে না। সবগুলো আমরা টাচ করবে, সবগুলো আমি পড়াবো, ভালোভাবে পড়াবো। ক্লিয়ার সবার? সো ওকে, অনেকে আমাদের ইতিমধ্যে যুক্ত আছে, কেউ কি কিছু বলছে কিনা আমি একটু দেখতে চাই। ওয়ালাইকুম আসসালাম শাহির, কি অবস্থা? 1000 বছর পরে, আসলে অনেক বছর হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। রিটেনের জন্য আলাদা বই লাগবে না। আমরা যেইটা পড়াবো, তোমার যা পড়াচ্ছে, আমি তোমাকে একটু পরে কোশ্চেনটা দেখাবো তোমাকে, এই যে কি বলে যে রিটেনে কি কি কোশ্চেন আসছে, সেগুলো আমরা এমসিকিউ তোমাকে কভার করাই দিব। তোমার এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না ভাইয়া। তারপর হচ্ছে আনিকা জেব, আলহামদুলিল্লাহ ফাইন। ঝর্ণা, মোচাম্মদ ঝর্ণা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? দেন হচ্ছে আমার জেলা কোনটা? ওকে, আমার জেলা হচ্ছে চিটাগং। ও, মুক্তা বলে দিছে, ফাইন। ইজেল জেনিত, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? অনেকদিন পরে দেখতেছি তোমাদেরকে ভাইয়া। আরেকবার একটু কি দেখাইয়া দেন কিভাবে জিপিএ নাম্বার বের করা হয়? ওকে, দেখা দিচ্ছি আরেকবার, ফাইন। আলহামদুলিল্লাহ জেনিত, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, আমি বলি, ধরো তোমার যদি 5 থাকে এসএসসিতে, সেটাকে 2 দিয়ে গুণ করে যা আসে তা। এইচএসসিতে ধরো তোমার 5 আসছে, সেটাকে 2 দিয়ে গুণ করে যা আসে তা। ধরো তোমার এসএসসিতে 4, তাহলে 4কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 8। এইচএসসিতে মনে করো 4.5, 2 দিয়ে গুণ করলে কত হয়? 9। তাহলে 8 আর 9 কত হয়? 17। তুমি 20-এর মধ্যে 17 পাইছো। জিপিএর ক্যালকুলেশনটা এভাবেই হয়, যার যা আসছে সেটাকে 2 দিয়ে গুণ করবা, দ্যাটস ইট, ফাইন। এবার এটা গেল ফার্স্ট পেপার, আমরা বুঝে গেছি। এবার সেকেন্ড পেপারে 140টা কোয়েশ্চেন আসছে, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাপ্টার 6। দেখো, চ্যাপ্টার 6 এটা হচ্ছে 1 নম্বরে, সিরিয়াল 1 নম্বরে, এটা গুরুত্বের দিকে 1 নম্বরে। এটা 6 মানে কি বলে যে তোমার অনুপাতগুলা বুঝতে পারছো যে কত গুরুত্ব তোমাকে এখানে দিতে হবে অনুপাতের জন্য। একটা কোয়েশ্চেন থাকবে, আমি বলে দিলাম এখান থেকে। এখানে 25 বছরে তোমার 32টা কোয়েশ্চেন আসছে, তার মানে কোনো বছর ডাবলও কোয়েশ্চেন আসছে। তোমার প্রিপারেশন সেভাবে নিতে হবে। কথা কি ক্লিয়ার? এবার আসো সেকেন্ড ওয়ান।
সেকেন্ড ওয়ান হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 কোনটা বলো তো? চ্যাপ্টার 7 হচ্ছে তোমার ওই যে বেতন ও মজুরি আছে না, তারপর হচ্ছে উৎপাদন ব্যয়ের যে হিসাব নিকাশ আছে না, রূপান্তর ব্যয়, মুখ্য ব্যয়, কারখানা উপরি ব্যয়, তোমার বিকৃত পণ্যের ব্যয় আছে না, তারপর মোট মুনাফা বের করে আছে না, তারপর ওখান থেকে ওই যে আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের এত % মুনাফা হলে তারপর হচ্ছে বিক্রয়ের উপরে কত % মুনাফা, এরকম আছে না, এনতে কোশ্চেন একটা থাকবেই, ধরে নিতে পারো। ঠিক আছে, সো এটা ছিল 2 নাম্বার। এবার আসো 3 নাম্বারে কোনটা? 3 নাম্বারে হচ্ছে এই যে 19, এটা হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 কোনটা? চ্যাপ্টার 4টা হচ্ছে তোমাদের কি ছিল না। চ্যাপ্টার 5 হ্যাঁ ছিল। চ্যাপ্টার 4 ছিল হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন, শেয়ার ইস্যু, শেয়ার অবহার নাকি শেয়ার অধিহার, কোনটা হচ্ছে বিলম্বিত মুনাফা, কোনটা হচ্ছে তোমার অসমন্বয়কৃত ব্যয়, কেন অসমন্বয়কৃত ব্যয়ের সাথে তোমার হচ্ছে অস্পর্শনীয় সম্পদের পার্থক্য কি, এগুলো হচ্ছে পয়েন্ট। সো ওকে, এটা হচ্ছে চ্যাপ্টার 4 গেল। এবার আসি পরের কোনটা, চ্যাপ্টার 8, এটা হচ্ছে 4 নাম্বার। আচ্ছা, এই যে চ্যাপ্টার 2, এটা হচ্ছে 4 নাম্বার। চ্যাপ্টার 2 কোনটা বলো তো? চ্যাপ্টার 2 হচ্ছে অংশীদারি ব্যবসায়ী হিসাব। চলতি কোনটাতে হচ্ছে তোমার পরিবর্তনশীল মূলধন, স্থায়ী মূলধন কোনটা, তারপর হচ্ছে উত্তোলনের সুদ বের করা, তারপর হচ্ছে মূলধনের সুদ, প্রারম্ভিক মূলধন বের করতে যাওয়া, বন্টনযোগ্য মুনাফা বের করা, একজন অংশীদার চলে গেছে, নতুন অনুপাত কি হবে, একজন অংশীদার নতুন আসছে, নতুন অনুপাত কি হবে, লাভানুপাত কি হবে, ত্যাগানুপাত কি হবে, এগুলো হচ্ছে পয়েন্ট। এগুলো তোমাকে ফোকাস দিতে হবে। দেখো আমার এই চ্যাপ্টার বলছি মানে আমার মাথায় এগুলো চলে আসছে না, সরি, দ্যাট মিনস এগুলোতে কোশ্চেন বেশি আসছে, এগুলো তোমাকে গুরুত্ব দিতে হবে বেশি। আচ্ছা, আমি একটু বেশ মানে ঠান্ডা লাগছে, গলা ব্যথা, এই জন্য মানে কথাটা একটু আস্তে আস্তে বলা লাগছে। হ্যাঁ, এই পানি দিও তো একটু। ভাই কেমন আছেন? একটু পানি দাও। ওকে ফাইন, ভাবলাম যে আজকে ক্লাসটা ডিক্লারেশন দিয়ে দিয়েছিলাম যে মানে না নিব কিনা, হ্যাঁ বোতল নাকি নিব না নাকি এরকম, বাট অনেকদিন পর একটা ক্লাসের স্কেজুল দিয়ে দিয়েছি, এটা যদি আবার না নিতে পারি বিষয়টা আসলে নিজের কাছে খারাপ লাগতেছে যে এটা হওয়া উচিত না। আমরা পারতপক্ষে আমাদের যে স্কেজুয়াল ক্লাস থাকবে সেগুলো কোনোভাবেই আমরা মিস দেওয়ার চেষ্টা করি না, কোনোভাবে এটা আমরা কাভার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সো এই জন্য একটু সমস্যা নাই, কষ্ট তো তোমাদের জন্যই করতেছি। ওকে ফাইন, এবার আসো, আমার চ্যাপ্টার 2 হচ্ছে কি বলতো, অংশীদার ব্যবসায়ীর হিসাব। 17টা কোশ্চেন আসছে, তার মানে অলমোস্ট কাছাকাছি প্রত্যেক বছর একটা কোশ্চেন থাকেই, ধরতে পারো এটা। 4 নাম্বার, এটা চ্যাপ্টার 2 গেল। দেন হচ্ছে 16 নাম্বার কোনটা, 16 আছে হচ্ছে এটা হচ্ছে 5 নাম্বার। এটা কোনটা, চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 কোনটা, ফিফোলিফো, ভেরি ইম্পর্টেন্ট একটা। ফিফোলিফো কখন কোন পদ্ধতি কার্যকর, মুদ্রাস্ফীতির সময়, মুদ্রা সংকোচনের সময় কোনটা কার্যকর, মূল্যস্ফীতির সময় তুমি যদি ফিফো ইউজ করো তাহলে তোমার সমাপনী মজুত পণ্য বেশি দেখায় না কম দেখায়, কোন পদ্ধতিতে বিকৃত পণ্যের ব্যয় কম দেখাবে, কোনটাতে কর বেশি দিতে হবে। ভাই বিশ্বাস করো, অনেক টাইপের তোমাকে কোশ্চেন করতে পারে, অনেকভাবে তোমাকে জাজ করতে পারে। একটা প্রসেস তুমি জানলে এখান থেকে তুমি শত অ্যান্সার তুমি করতে পারবা। সো পড়াশোনাটা করতে হবে এইভাবে। একটা কোশ্চেনের জন্য তুমি শুধু ওইটাই পড়বা, ব্যাপারটা এমন না। ওই কোশ্চেনটা পড়তে গিয়ে, ওই অ্যানালাইসিসটা করতে গিয়ে ওর আশেপাশে যত কোশ্চেন হইতে পারে, যত টাইপের কোশ্চেন আসতে পারে, সব তোমাকে কভার করে ফেলতে হবে। পড়াশোনাটা করতে হবে এইভাবে, অ্যানালাইটিক্যাল পড়াশোনা করতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবা। কেন কোশ্চেনটা করবা, এটার সাথে এটা হয়েছে কেন, এটা না হয় এটা হইলে কেন হইতো, কিভাবে হইতো অ্যান্সারটা, এভাবে তোমাকে জাজ করতে হবে, এভাবে তোমার অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে। শুধু এটা অ্যান্সার সি নাম্বার, ইয়েস এটা সি নাম্বার মুখস্থ করে ফেলছো তোতা পাখির মতো, নো এটা হবে না, এটা করা যাবে না এখানে। এটা 5 নাম্বারে গেল। এবার 6 নাম্বারে কোনটা আছে, 6 নাম্বার আছে হলে যে এটা হচ্ছে আমাদের 6 নাম্বারে ক্রমিকা আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 কি, আর্থিক অবস্থার বিবরণী। এটা হচ্ছে সেকেন্ড পেপারে, না সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5। বাট এখানে সেকেন্ড পেপারের, ফার্স্ট পেপারে যে আর্থিক বিবরণী 58টা কোশ্চেন, বাট এখানে আসছে কয়টা, 15টা। আমরা সেকেন্ড পেপার বেশি ভয় পাই না আর্থিক বিবরণী, কিন্তু কোশ্চেন আসছে এখান থেকে কম, এখানে আর্থিক বিবরণীটা বেশি আসছে। তার মানে দেখো বেসিকটাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে। এই ফার্স্ট পেপারটা, ফার্স্ট আর্থিক বিবরণী যেটা, এটা কিন্তু আমরা 9, 10-এও পড়ে আসছি, কথা কি বুঝছো? সো একটা আর্থিক বিবরণী পড়লে আমাদের মোটামুটি কাভার হয়ে যায়। সেকেন্ড পেপারে আহামরি কিছু নাই, কিছু শেয়ার রিলেটেড কিছু ইনফরমেশন আছে, এতটুকু তুমি যদি জানো তাহলে দুটো একসাথে রিলেট করে পড়া যায়। ক্লিয়ার সবার? ফাইন, এবার আসো নেক্সট ওয়ান।
ছয় নাম্বার গেল, 7 নাম্বার আমি একটু দেখি। 7 নাম্বার আমার সিরিয়ালে কোনটা আসে, এটা 7 নাম্বারে ধরলাম, আমি এটা 8 নাম্বারে ধরলাম। এখানে কোনটা, এটা চ্যাপ্টার 3 হচ্ছে কি, চ্যাপ্টার 3 হচ্ছে তোমার কিছু অ্যানালাইসিস আছে, হ্যাঁ, আর্থিক বিবরণী অ্যানালাইসিস আছে কিছু, হ্যাঁ। এটা নগদ প্রবাহ বিবরণী আছে, এগুলো আমরা করি নাই, বাট আমাদের করতে হবে। এটা আমাদের অ্যাডমিশন টাইমে এইচএসসি লেভেলে আমাদের এটা ছিল না, বাট এটার জন্য আমাকে এটা মাস্ট পড়তে হবে। নগদ প্রবাহ বিবরণীটা ভেরি ইম্পর্টেন্ট এখানে। এবার আসো নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান হচ্ছে প্রথম অধ্যায় কি, ব্যবসায়ী চাঁদা রিলেটেড একটা কোয়েশ্চেন থাকে, চাঁদা রিলেটেড একটা কোয়েশ্চেন থাকে, কথা বুঝছো? এগুলো কেন কমে গেছে জানো? অনেকগুলোতে কমে গেছে না? এগুলো কমে যাওয়ার কারণ কি? এটাতে কমে গেছে, এটাতে কমে গেছে না? কারণ হচ্ছে এগুলো তোমার শর্ট সিলেবাসে ছিল না। শর্ট সিলেবাসে না থাকার কারণে ওখান থেকে ওয়েটটা একটু কমে গেছে, ওখান থেকে কোয়েশ্চেন একটু কম আসছে। বাট যেগুলো শর্ট সিলেবাসে ছিল দেখো এগুলো কিন্তু বেশি বেশি আসছে। তার মানে এই যে তোমার শর্ট সিলেবাস হওয়ার পর থেকে ওইগুলাতে যেগুলো শর্ট সিলেবাসে ছিল না সেগুলো থেকে একটু কম আসছে কোয়েশ্চেন, যেগুলো শর্ট সিলেবাসে ছিল ওখান থেকে কোয়েশ্চেনটা বেশি আসছে, এই জন্য পরিমাণটা হচ্ছে এখানে বেড়ে গেছে। যেগুলো শর্ট সিলেবাসে ছিল এগুলাতে, কথা কি ক্লিয়ার? বাট আমাদের পুরো বই পড়তে হবে, পুরো বই পড়তে হবে। এরকম স্পেসিফিক কিছু না যে শুধু শর্ট সিলেবাসে কোয়েশ্চেন আসছে, এটা বললেও বাট কোয়েশ্চেন আসে পুরো বই থেকে, এটা আমি তোমাকে বলে দিলাম। এই ভুল কেউ করো না যে শুধু শর্ট সিলেবাস নিয়ে পড়ে থাকবা। দেন হচ্ছে কোনটা বলো তো, চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 হচ্ছে 9 থেকে আসছে কয়টা, চ্যাপ্টার 9 থেকে আসছে এটা হচ্ছে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। এখান থেকে আসছে হলো মাত্র 2টা, এটা আমি কয় নাম্বারে দিব, 9 নাম্বারে। আর লাস্ট ওয়ান থেকে আসছে মাত্র 10টা, হ্যাঁ সরি 10 নাম্বার, এখান থেকে আসছে মাত্র একটা। সো এগুলো দেখো গুরুত্বের বিচারে এগুলো খুবই কম, বাট এগুলো আমরা পড়বো সবার শেষে, ঠিক আছে? মানে গুরুত্বটা দিব সবার শেষে, বাট বাকিগুলোতে আমরা গুরুত্ব দিব সবার আগে। প্রথমে গুরুত্ব দিব ফার্স্ট পেপারে, দেন গুরুত্ব দিব সেকেন্ড পেপারে, দেন আমরা চ্যাপ্টার ওয়াইজ গুরুত্ব দিব, দেন চ্যাপ্টারের মধ্যে ঢুকে দেন কোন টপিক থেকে বেশি আসছে সেটাতে আমরা গুরুত্ব দিব। সো আপ টু দিস সবার কি ক্লিয়ার? যা যা বললাম সব কি ক্লিয়ার? গুড, সিফাত বলতেছে কোনো সমস্যা নাই, ফাইন। তাসনিয়া রায়ছা, তাসনিয়া মনে হয় আমাদের পাওয়ার প্লেতে মনে হয় ছিল না, পরবর্তীতে যুক্ত হয়েছে তাই না? মিশন এফবিএসে কি যুক্ত হয়ে গেছো তুমি? তোমাকে তো আগে আমি পাইনি। মেবি তোমার সাথে এটা আমার হয়তো ফার্স্ট ইন্টারেকশন হচ্ছে, ফার্স্ট ক্লাস হচ্ছে, তাই না? আমি যদি ভুল না করে থাকি, নাকি কোনো নাম চেঞ্জ করে ফেলছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ কিন্তু হতে পারে, রাইট। ওকে ফাইন, এবার আসলে আমরা নেক্সট একটু আগাই, আমাদের একটু আগাই, কিছু এমসিকিউ আমরা আজকে একটু দেখি। হ্যাঁ 24-25 সেশনে কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা আসছে আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। আমরা একটু জাস্ট অ্যানালাইসিস করে চলে যাব। আমরা আমাদের আজকে পড়াটা মেইন না, আমাদের আজকে অ্যানালাইসিসটা আমাদের হচ্ছে এই ক্লাসগুলোর মেইন উদ্দেশ্য, কি পড়তে হবে কি পড়তে হবে না। ওকে, কয়েকটা আমি এমসিকিউ দেখাবো, দেন কয়েকটা হচ্ছে আমি তোমাকে রিটেন দেখাবো। আমি তোমাদের সুবিধার্থে রিটেন সবগুলো কোশ্চেন নিয়ে আসছি, যেগুলো তোমরা সংরক্ষণে রাখবা, রেগুলারলি বাসা প্র্যাকটিস করবা এবং দেখবা কোন জায়গাগুলো হিট করতেছে। এমসিকিউ করার সময় এগুলো তোমার কভার হচ্ছে কি হচ্ছে না সেটা একটু অ্যানালাইসিস করবা। ফাইন, হ্যাঁ নতুন, ফাইন। হুমায়রা হাবিব সাদিয়া, তুমিও মেবি নতুন, তোমাকে তো আগে আমি পাইনি আমার যতটুকু মনে পড়ে। ওকে ফাইন, নো প্রবলেম। এবার আসো নেক্সট ওয়ান। হ্যাঁ আমরা কয়েকটা কোশ্চেন একটু সলভ করি। এই কোশ্চেনটা আসতে হলো কোথা থেকে বলো তো? কোশ্চেন দেখেই ধরে ফেলতে হবে এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন, তাহলে তোমার অ্যান্সার করাটা একটু ইজি হবে কম্পারেটিভলি, কারণ তোমার ওই চ্যাপ্টারে যা যা আছে এগুলো তোমার মাথায় চলে আসবে, একটা না একটা অ্যান্সার তোমার মাথার মধ্যে চলে আসবে তোমার। এই জন্য কোশ্চেনটা কোত্থেকে আসছে এটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবা। ওকে, সো এখানে দেখো যন্ত্রপাতির ক্রয় মূল্য দেওয়া আছে, ব্যবহারিক জীবনকাল দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, বর্ষা সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যবহার করলে অষ্টম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে? এটা বর্ষা সংখ্যার সমষ্টি পদ্ধতি। এগুলো কি? এগুলো হচ্ছে অবচয় বের করার পদ্ধতি। অবচয় বের করার পদ্ধতিগুলো এবার দেখো কয়টা পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা 4টাকে একটু বেশি গুরুত্ব দিই। সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, তারপর হচ্ছে কার্য ঘন্টার হার পদ্ধতি বা উৎপাদন একক পদ্ধতি, আর লাস্ট ওয়ান হচ্ছে বর্ষা সংখ্যা সমষ্টি পদ্ধতি। 4টাকে আমরা বেশি গুরুত্ব দিই, এর বাইরে কোশ্চেন খুব একটা আসে না। সো এটা হচ্ছে বর্ষা সংখ্যা সমষ্টি পদ্ধতিতে। ওকে, বর্ষা সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় বের করার সূত্রটা কি? অবচয় বের করার সূত্রটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। তুমি যত বেশি অ্যানালাইসিস করবা, মানে মানে লেস ধরে ধরে তুমি যত বেশি আগাবা, তত তোমার শিক্ষাটা ফ্রুটফুল হবে, ইফেক্টিভ হবে। এটা মনে রাখবে, এটার কোনো বিকল্প নাই অ্যাডমিশনে, এটার কোনো বিকল্প নাই। এবার আসো অবচয়যোগ্য মূল্য ইনটু, এটা একটা সুন্দর একটা কিউট একটা ফর্মুলা আছে, n - t + 1
এই সূত্র উপরে, আর নিচে কি বসে জানো? নিচে হচ্ছে মোট বছর, যত বছর থাকে সবগুলোর সমষ্টি। এই সমষ্টি বের করার একটা নাইস একটা ফর্মুলা আছে, যেটা আমরা 9-10 ম্যাথে শিখে আসছি, n × n+1 / 2, এরকম একটা আমরা সূত্র শিখছি না? এটার মাধ্যমে কি বের করি? 10 বছর হলে টোটাল 10 বছর সব সামেশন করি, 15 বছর হলে সব সাম করি। ধরো 5 বছর, তাহলে 1 + 2 + 3 + 4 + 5, 10 বছর, তাহলে 5 + 6 + 7 + 8 + 9 + 10। এত কষ্ট করে কি আমরা করতে যাব? অনেক টাইম যাবে। এই জন্য আমরা এই ফর্মুলা ডিরেক্টলি ইউজ করে ফেলবো আমাদের ম্যাথ ইজি হওয়ার সুবিধার্থে। ফাইন। এবার দেখো, এখান থেকে আমি কিছু লেস বের করি। এই এন মানে কি? এন মানে পূর্ণ বছর, টোটাল বছরটা। আর এই টি মানে কি? টি মানে হচ্ছে ব্যবহৃত বছর। টি মানে কি বলতো? ব্যবহৃত বছর। ফর্মুলা, এটা ফর্মুলা। আর এন মানে হচ্ছে মোট বছর। 10 বছর হলে 10 বছর, 5 বছর হলে 5 বছর। আর টি মানে কত বছর তুমি ব্যবহার করছো। তোমাকে অষ্টম বছরের অবচয় চাইছে, তার মানে তোমার এখানে টি এর মান হবে 8। টি এর মান কত হবে? 8। আর এই ওয়ানটা করতে আসছে, এটা ফর্মুলার 1। কেন 1 আসছে জানো? তোমাকে একটু আমি বুঝাই দেই। হ্যাঁ, একটু জাস্ট একটু সামনে আগাবো। আমি একটু সামনে আগাবো, হ্যাঁ। এই ওয়ানটা কেন আসছে? হ্যাঁ, ধরো এন এর মান 5 বছর, টি এর মান ধরো তুমি 5ম বছরে তোমার অবচয় চাইছে, তাহলে এন এর মানও 5, টি এর মানও 5, তাহলে 5 আর 5 মাইনাস করে তো 5 থেকে 5 মাইনাস করে তো এটা 0 হয়ে যায়। তাহলে 0/something, অ্যান্সার 0। 0/কোটি কোটি 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 0, তাই না? কোনো ভ্যালু নাই। সেই জন্য এই ফর্মুলা 1টা নিয়ে আসছে। তুমি ওই বছরটার অবচয় চাইতেছো, লাস্ট বছর 1 বছর ইউজ করছো না, অষ্টম বছর 1 বছর বাকি আছে, এই জন্য এটা 1 ইউজ করতে হয়। এটা ফর্মুলার 1, এটার জন্যই। ধরো এটা যদি 5, এটা যদি 5 হয়, তাহলে 5 থেকে 5 মাইনাস করলে 0 হয়ে যায়। তাহলে আর কি কিছু থাকে? এটা তো হইতে পারে না, এই জন্য 1টা আসছে। ওকে ফাইন, এটা আমার প্রয়োজন ছিল না, বাট তাও বললাম। এবার আসো, অবচয়যোগ্য মূল্য জিনিসটা কি বলতো? অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে যেটার উপরে তুমি অবচয় ধার্য করতে পারবা, যে মূল্যের উপরে ধার্য করতে পারবা, সেটা কোন মূল্য? তোমার যে অর্জন মূল্য, সেখান থেকে যদি তোমার ভগ্নাবশেষ মূল্য বাদ দাও, এই সূত্রটার নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এই ফর্মুলা তুমি একটা জেনে গেলা, অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইকুয়ালস টু অবচয়যোগ্য মূল্য। এবার আসো আরেকটু ইনডেপথে যাই। অর্জন মূল্যটা কি? অর্জন মূল্য মানে হচ্ছে তোমার যে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যের সাথে যদি আনুষঙ্গিক কোনো খরচ থাকে, ওই যন্ত্রটা আমদানি শুল্ক গেছে, আন্তঃপরিবহন গেছে, ডক চার্জ গেছে, কিংবা জাহাজ ভাড়া গেছে, কিংবা ভ্যাট গেছে, যত ধরনের খরচ আছে মানে ওই মেশিনটা কিনা থেকে শুরু করে এটাকে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যা খরচ, এটাকে বলা হয় আনুষঙ্গিক খরচ। সো ক্রয় মূল্যের সাথে ওই আনুষঙ্গিক খরচ যদি যোগ করো, সেটার নাম অর্জন মূল্য। সেই অর্জন মূল্য থেকে যদি তুমি এই ভগ্নাবশেষ মূল্য বাদ দাও, এটার নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। ভেরি ইন্টারেস্টিং, আরেকটা এমসিকিউ আসার মতো সবসময় আসে। সেটা হচ্ছে কোন পদ্ধতিতে এই ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনায় আনা হয় না। ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এবং ভেরি কমন একটা কোয়েশ্চেন এখানে এই চ্যাপ্টারে। সবগুলা পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় আনা হয়, শুধু ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে। শুধু ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে বিবেচনা হয় না। কি বিবেচনা হয় না? ভগ্নাবশেষ মূল্য বিবেচিত হয় না। এইটা একটু নোট ডাউন করে রাখো। ফাইন, অবচয়যোগ্য মূল্য কত? তাহলে আমার এখানে ক্রয় মূল্য ছিল 60,000, কোনো অন্যান্য খরচ নাই। সো এই 60,000 থেকে ভগ্নাবশেষ মূল্য 5,000 বাদ দেই, বাকি থাকে কত? 55,000। মনে রাখবা, এটা তোমার জন্য হলো অ্যাডমিশন, এটা আর এইচএসসি না। এখানে তুমি ক্যালকুলেটরটা ছুঁড়ে ফেলে দিবা, তোমার ধারে কাছেও রাখবা না। ফোন তোমার ধারে কাছেও রাখবা না। ফোন থেকে ক্যালকুলেটর জীবনেও ইউজ করবা না এখানে আর। সো আস্তে আস্তে এটা মানে তোমার ইউজ করতে অনেক বেশি মন চাবে, অনেক বেশি ইচ্ছে করবে, পারতেছি না মানে তোমার মন চাবে একটু ক্যালকুলেটরটা নিয়ে একটু করে ফেলি তাড়াতাড়ি। এটা জীবনেও করবা না। যতদিন অন্তত তুমি পরীক্ষা দিচ্ছ, অ্যাডমিশন যতদিন দিচ্ছ, এই কাজটা করবা না। নিজে নিজে প্র্যাকটিস করো, যতক্ষণ না পারতেছো তুমি ট্রাই করতে থাকো। কত ইজিয়েস্ট ওয়ে আছে সেটা ফাইন্ড আউট করো, তাও ক্যালকুলেটর হাতে নিবা না। ওকে, এবার আসো 55,000 ইন্টু এন হচ্ছে টোটাল কয় বছর? 10 বছর। ব্যবহার করছে 8 বছর, 8 মাইনাস যোগ 1, উপরের পার্ট শেষ। এবার আসি এর নিচের পার্টে। n × n+1 / 2। n মানে কত? টোটাল বছর কত ছিল? 10 বছর। তাহলে 10 × 10 যোগ 1, 11 / 2। ঠিক আছে, এবার আসো আমি একটু কাটাকাটি করি। 2 দিয়ে 10কে কাটো, কত থাকে? 5। তাহলে 5 11 55। তাহলে এখানে থাকে 55,000
55,000 ইন্টু নিচে হয় হলো 5 11 55 আর উপরে কত হয় 10 থেকে তুমি 8 বাদ দাও 2 2 যোগ 1 উপরে থাকে 3 ফাইন এবার আসো 55 কে ডিরেক্ট কাটা যায় এখন 55 কে 55 শূন্য আছে কয়টা 3টা শূন্য আছে 3টা বসাই দিলাম তাহলে 3 কে 3 1000 3000 হয়ে যায় কত হাজার হয়ে যায় 3000 তার মানে অষ্টম বছরের অবচয় 3000 বি নাম্বার দিস ইজ দ্য রাইট অ্যান্সার আমার ক্যালকুলেটর লাগছে মনে হয়েছে অনেক বড় ম্যাথ না বাট দরকার নাই লাগবে না যে এই টাইপের তোমাকে ম্যাথ দিবে লাগবে না ক্যালকুলেটর তোমাকে ইউজ না করে তুমি পারবা মাস্ট মনে রাখবা এমন কোনো ম্যাথ তোমাকে দিবে না যেটা ক্যালকুলেটর ছাড়া করা যায় না এমন ম্যাথ দিবে যেটা তুমি পারবা হয়তো তুমি পারতেছো না বাট অন্য কেউ পারবে এটা করা যায় এমন ম্যাথ দিবে তার মানে এখানে কোয়েশ্চেন আসছে মানে এটা তুমি করতে পারবা এই মেন্টালিটি তোমার থাকতে হবে এখানে যে এত বড় কোয়েশ্চেন দিচ্ছে আমি পারতেছি না কেমনে ক্যালকুলেটর ছাড়া করবো এই এক্সকিউজ এখানে তুমি জীবনে আর দিতে পারবা না এটা বলে দিলাম যে আমি কেমনে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করবো সে এক্সকিউজ এখানে আর দেওয়া যাবে না সেটা ইনভ্যালিড হয়ে গেছে সেটা ভয়েড হয়ে গেছে এখন ঠিক আছে ফাইন 3000 তাসনিয়া রয়েছে কমেন্ট করেছে ফাইন গুড এবার আসো নেক্সট ওয়ান আমাদের 1 নাম্বার শেষ কোয়েশ্চেনটা এবার আসো 2 নাম্বারটা আমরা একটু দেখি মুদ্রাস্ফীতিকালে কোন মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি আয়কর সৃষ্টি বেশি আয়কর সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে বিশ্বাস করো আমি বলছিলাম না এই পুরোটা এখানে টেকনিকের খেলা তুমি এই ম্যাথটা চাইলে 5 মিনিটেও করতে পারবা আবার চাইলে এটা 5 সেকেন্ডেও করতে পারবা কোনটা করবা সেটা তোমার বিষয় এটাকে আমি এখন দেখাইতে গিয়ে তোমার আমি মিনিমাম 5টা মিনিট আমি ওয়েট করতে মানে খরচ করতে পারবো এটা বোঝানোর জন্য তোমাকে বাট আমি সেটা করতেছি না এখন আমার গতকালকে একটা ভিডিও গেছে পেজে তুমি একটু দেখে নিবা ওখানে বিস্তারিত আছে এটা কেমনে আসছে বাট আমি সংক্ষেপে কিভাবে তুমি করবা 5 সেকেন্ডে কিভাবে তুমি অ্যান্সার করবা সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি ফাইন প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় তার করটা কিভাবে মিনিমাইজ হবে একটা প্রতিষ্ঠান কিভাবে কম কর দিবে সেটা প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় সো যে পদ্ধতি ইউজ করলে কর কম আসে সেটাই প্রত্যেকটা কোম্পানি ইউজ করে সেকেন্ড কোশ্চেন হচ্ছে মুদ্রাস্ফীতিকালে কোন পদ্ধতিটা কম কর দেয় দুইটা পদ্ধতি তুমি এখানে কনসিডারেশন রাখতে হবে তোমাকে একটা হচ্ছে ফিফো পদ্ধতি একটা হচ্ছে লিফো পদ্ধতি দুইটা পদ্ধতি তোমাকে এখানে কনসিডারেশন রাখতে হবে অ্যান্সার এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে বাকিগুলো হবে না বাকিগুলো এইটা নিয়ে মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন এগুলো নিয়ে কনসিডার করে না বাকিগুলো যখন অ্যাবনর্মাল থাকে কম বেশি এরকম থাকে তখন বাকিগুলো ইউজ হয় গড় এবং ভারযুক্ত গড় এগুলো তখন ইউজ হয় একটা সরল গড় একটা ভারযুক্ত গড় সো এগুলো নিয়ে কোশ্চেন না কোশ্চেন হচ্ছে এই দুইটা নিয়ে তোমাকে চুজ করতে হবে আগে আসা আগে যায় পদ্ধতি মানে হচ্ছে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট পরে আসা আগে যায় মানে হচ্ছে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট এখন এই দুটার মধ্যে কোনটা তোমাকে কম কর সৃষ্টি করতেছে এই রাতি এদিকে আসো তো রাতিম কে আছে একটু দিকে আসো ওকে ফাইন এবার আসো এই লিফু দুইটার মধ্যে ফিফো এবং লিফু দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করবো রাইট এবার দেখো মুদ্রাস্ফীতি যে টেকনিকটা তোমাকে জানতে হবে শিখতে হবে মুদ্রাস্ফীতি মানে কি বলতো মুদ্রাস্ফীতি মানে জিনিসের দাম বেড়ে যাওয়া মুদ্রাস্ফীতি হচ্ছে বলে কখন যারা ইকোনমিক্স পড়ে আসতো তারা ভালো জানার কথা মুদ্রাস্ফীতি মানে কোনো একটা পণ্যের দাম বেড়ে যাওয়া ধরো এই মোবাইলটা আগে তুমি মনে করো 20,000 টাকা দিয়ে পাইতা কিন্তু এখন তোমার এই মোবাইলটা কেনার জন্য 25,000 টাকা দেওয়া লাগতেছে মোবাইল তো একটাই সেম প্রোডাক্ট কিন্তু টাকা বেশি দেওয়া লাগতেছে মানে টাকার মান কমে গেছে জিনিসের দাম বেড়ে গেছে এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি তার মানে দাম বেড়ে যাওয়া পণ্যের দাম বেড়ে যাওয়া আর দাম বেড়ে যাওয়া মানে লাফানো দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে লাফানো হ্যাঁ লাফানো মানে কি আগে 5 টাকা ছিল এখন 10 টাকা হয়েছে অথবা আগে 10 টাকা ছিল এখন 15 টাকা হয়েছে ক্রমবর্ধমান এটাকে বলা হয় কি বলতো এটাকে বলা হয় বেড়ে যাওয়া লাফানো সো মুদ্রাস্ফীতি মানে লাফানো সো যখনই লাফায় মনে রাখবা যখনই লাফায় এটার সাথে সম্পর্ক হচ্ছে লিফোর লাফানো মানে লিফু মনে রাখবা লাফানো মানে লিফু সো যখন লাফায় তখন হচ্ছে লিফু ইফেক্টিভ আর যখন লাফায় না মানে কমে যায় তখন ফিফু ইফেক্টিভ সো এইভাবে তুমি মনে রাখবা বাট এটার ব্রড ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যার জন্য তুমি কোথায় যাবা গতকালকে আমার একটা ভিডিও গেছে পেজে সেই ভিডিওটা দেখে নিবা এটা মিনিমাম তোমার 10 মিনিট খরচ করলে তুমি একদম বিস্তারিত তুমি জেনে যাবা সো আমি আজকে সেই বিস্তারিত তোমাকে আমি বলতেছি না ওকে ফাইন সো যখন দাম বাড়ে দাম যখন লাফায় তখন আমি লিফু ইউজ করব আর দাম যখন কমে যায় লাফায় না তখন আমি ফিফু ইউজ করব ফাইন এবার আসুন নেক্সট ওয়ান এটা কোন এই আমার আরেকটু চা দিতে হবে
আর যখন আর যখন আর যখন এটা কোন চ্যাপ্টার থেকে আসছে বলো তো? এটা আসছে চ্যাপ্টার 8 থেকে, ফিফো থেকে, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 থেকে। ফাইন, এবার আসো নেক্সট ওয়ান। একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানত। আমরা দেখলাম না একটু আগে, ভেরি ইন্টারেস্টিং। দেখো দেখো এই যে আমাদের এখানে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোশ্চেন আসছিল কয়টা? মাত্র 9টা। মাত্র 9টা কোশ্চেন আসছিল। ঠিক সেম 9টার মধ্যে একটা কোশ্চেন আসছে কোন সময় জানো? ঠিক গত বছর 24-25 সেশনে এই কোশ্চেনটা আসছিল। 24-25 সেশনে এই কোশ্চেনটা আসছিল। তার মানে যারা গত বছরে এই অ্যানালাইসিসটা করছিল যে এখান থেকে কোশ্চেন আসছে মাত্র 8টা, আমি এটা কম গুরুত্ব দিব, এটা পড়বো না, তারা ধরা খাইছে কি খায় নাই? ডেফিনেটলি খাইছে। সো এটা আমরা করবো না যে কম আসছে দেখে পড়বো না একদম, সেটা আমরা করবো না। ফাইন, এবার আসো নেক্সট ওয়ান। টেকনিক লাফানো, রাইট। লাফাইলে লিফো, লাফাইলে লিফো, না লাফাইলে ফিফো, শেষ। এবার আসো একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানত। আসো এটার আমরা একটু পোস্টমর্টেম করি, এই ওয়ার্ডটার একটু পোস্টমর্টেম করি, এটার একটু আদ্যপান্ত আমরা জানতে চাই। পথে জমা আমানত মানে কি? এটাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট। কি বলা হয়? ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট। ইংলিশটাও ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই জনপ্রিয় ইংলিশটাও, যে ডিপোজিট ইন ট্রানজিট। এটার আরেকটা সুন্দর বাংলা নাম আছে, সেটা হচ্ছে পথিমধ্যে জমা চেক। পথে জমা আমানত না, সেটাকে আরেকটু সুন্দর করে বলা হচ্ছে পথিমধ্যে জমা চেক। এটার মানে কি? অনেকের ব্যাংক সমন্বয় বিবরণী কঠিন লাগে, বাট বিশ্বাস করো মানে সহজ যে চ্যাপ্টারগুলো আছে না, তার মধ্যে একটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী। এটা আমার মনে হয়, এটা আমার মনে হয়। আমার সাথে ব্যাংক সমন্বয় বিবরণী করছে, কিন্তু ও না বুঝে আমার সামনে থেকে গেছে, এটা আমি আজ পর্যন্ত একটা স্টুডেন্টও পাই নাই। সো যারা ব্যাংক সমন্বয় বিবরণী পারো না বা বুঝো না, টেনশন করার কোনো দরকার নাই। শোনো, এরকম যখন এমসিকিউ আসবে তখন ব্যাংক সমন্বয় বিবরণীর যে দুইটা পদ্ধতি না, একটা হচ্ছে একক জের, একটা উভয় জের সংশোধন পদ্ধতি। তুমি প্রথমে দেখবা যে দ্বৈত জেরের অ্যান্সারের সাথে এটা মিলে কিনা। তুমি আগে দ্বৈত জের অ্যাপ্লাই করবা, দ্বৈত জেরের অ্যান্সার না পাইলে দেন তুমি যাবা একক জেরে, ওই অ্যান্সারটা আছে নাকি দেখবা। দ্বৈত জেরের অ্যান্সার পেয়ে গেছো, ওটাই অ্যান্সার। দ্বৈত জেরের অ্যান্সার নাই, দেন তুমি একক জেরে যাবা। কথা কি ক্লিয়ার? ফাইন, এবার আসো আমরা দ্বৈত জেরে আমরা কি করি? দ্বৈত জেরে করি হচ্ছে যার ভুল সে ঠিক করে। আমানতকারী ভুল করছে, তার নগদান বইয়ে ঠিক করবে। ব্যাংক ভুল করছে, ব্যাংক তার পাস বইয়ে ঠিক করবে। ক্লিয়ার? অথবা আমি একটা চেক ব্যাংকে পাঠাইছি জমা করার জন্য, কিন্তু ব্যাংক এখনো বিভিন্ন কারণে জমা করতে পারেনি, এই দোষটা কার ভাই? আমি কি কোনো ভুল করছি? না, এটা ব্যাংক এখনো যোগ করে নাই, মানে ঠিক করার জন্য, আমার সমান করার জন্য ব্যাংকই ঠিক করবে, ব্যাংকই প্লাস করে দিবে। এটা হচ্ছে দ্বৈত জের। অথবা আমি আমার একজন পাওনাদার, যাকে আমি একটা চেক দিয়ে দিচ্ছি, পেমেন্ট করে দিচ্ছি, কিন্তু ওই ভদ্রলোক যাকে আমি চেকটা দিছি, ও হচ্ছে ও নতুন নতুন বিয়ে করছে, হানিমুনে চলে গেছে ওই চেকটা নিয়ে, ও এখনো ভাঙানোর সে সময়টা পায় নাই, শুক্র শনিবার পড়ে গেছে, মাঝখান দিয়ে ছুটিতে চলে গেছে। হতে পারে না এরকম? ডেফিনেটলি হইতে পারে। সো এই ভুলটা কি আমার? আমি কি কোনো ভুল করছি এখানে? আমি চেক দেওয়ার ছিল, দিয়ে দিছি, আমার এন্ড থেকে কোনো ফল্ট নাই। তাহলে ঠিকটা করতে হবে কার? ওই পাস বইয়ের, ওই ব্যাংকের ঠিক করতে হবে। এটাই হচ্ছে দ্বৈত জের, নাথিং এলস। আমি যোগ করছি, ব্যাংকও যোগ করবে, আমি বিয়োগ করছি, ব্যাংকও বিয়োগ করবে। অথবা ব্যাংক যোগ করছে, আমিও যোগ করব, ব্যাংক বিয়োগ করছে, আমিও বিয়োগ করব। এটাই দ্বৈত জের। এবার দেখি একটু তাহলে এটার পোস্টমর্টেম করি। এবার প্রতিমধ্যে জমা চেক মানে কি? তাহলে প্রতিমধ্যে জমা চেক মানে হলো আমি একজনকে একটা চেক দিছি যাতে ও ব্যাংকে গিয়ে জমা দেয়। আমার একজন পাওনাদার, আমার একজন দেনাদার, ও আমাকে একটা চেক দিছে, আমি আমার নগদান বইয়ে প্লাস করে ফেলছি। এটা এখন ব্যাংকে জমা দিতে হবে না? চেকটা আমি রেখে দিতে হবে না? তাহলে আমার যে পিয়ন আছে, সে পিয়নকে দিয়ে আমি সেটা ব্যাংকে নিতে বলছি, কিন্তু ওই পিয়ন কি করছে? ওর এক বন্ধুর বিয়ে, ও বিয়ে খাইতে চলে গেছে, ওই চেকটা নিয়ে আর ব্যাংকে জমা দেয় নাই। তাহলে আমি যদি আজকের দিনে দুইটা ইকুয়াল করতে যাই, তাহলে কি মিলবে? হ্যাঁ রে বুলবুল ভাই, কি অবস্থা? আমাদের বুলবুল সাহেব চলে আসছে। তোমাদের কি অবস্থা বুলবুল ভাইয়া? হ্যাঁ রে, আসো। বুলবুলের সাথে তোমাদের সাথে যেমন অনেক দিন পর আজকে দেখা, বুলবুলের সাথে আমাদের অনেক দিন পর দেখা হচ্ছে আজকে। হাবিব ভাই কিন্তু এখন অনেক ব্যস্ত, এই যে তোমাদের মধ্যে দেখো ব্যস্ততার মধ্যেও সে সময় বের করতেছে। এইটার তোমরা কোনো আউটপুট দিচ্ছ কিনা জানি না ভাই।
আমার হচ্ছে গলা ব্যথা, আমি কথা বলতে পারতেছি না, বাট তাও আমি কথা দিয়ে ফেলছি আমার স্টুডেন্টদেরকে, না নিলে তো আর হচ্ছে না, এটা ব্যাপারটা হইতেছে না ভাই। খারাপ দেখায়, খারাপ দেখায়। সেজন্য কষ্ট হলেও আমি ক্লাসটা নিচ্ছি আজকে। দেখছো তোমাদের আইব ভাই কত ইফোর্ট দিতে স্যার, তোমরা কি করো? না, আমার বাচ্চারা, আমার স্টুডেন্টরা তারা ডেডিকেটেড। আলহামদুলিল্লাহ। আমি 4টায় ক্লাস দিছি, বাট সবাই চলে আসছে, 4টায় সবাই চলে আসছে, অথচ এই সময়টা কিন্তু মানে ঘুমানোর সময়। ঘুমানোর সময়, রেস্ট নেওয়ার Rest এর সময়, সময়, বাট কিন্তু- তারা ক্লাসে চলে আসছে, এটা মিন করে তারা ডেডিকেটেড। মাশাআল্লাহ ভাই, ইফোর্ট আমরা দেন। আশাবাদী তাদেরকে নিয়ে, আমরাও আশাবাদী ভাই আপনাকে নিয়ে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ বুলবুল। ভাই। ওকে, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এবার আসো, যেখানে ছিলাম আবার ব্যাক করি। আমরা বলতেছিলাম যে আমি একটা চেক আমার দেনাদার আমাকে দিছিল, আমি প্লাস করছি আমার নগদান বইয়ে, এখন সেটা আমি দেওয়ার জন্য ব্যাংকে জমা করার জন্য ওই পিয়নকে পাঠাইছিলাম, বাট সেই পিয়ন টাকাটা ব্যাংকে নিয়ে, চেকটা ব্যাংকে নিয়ে যায় নাই, ও চলে গেছে ওর ব্যক্তিগত কাজে। তাহলে কি আমি যদি ব্যাংক সমন্বয় বিবরণী করতে যাই, তাহলে কি দুই বই মিলবে? মিলবে না। তাহলে কি করতে হবে? ওই ব্যাংকের যে পাস বই, সে বইয়ের সাথে টাকাটা যোগ করতে হবে, তাহলেই আমার বইয়ের সাথে মিলে যাবে। আমার বইয়ের সাথে না, আমার বইয়ের সাথে, আবার ভুল বুঝো না, আমার বইয়ের সাথে মিলে যাবে। কথা কি ক্লিয়ার? সো তাহলে এখন কাজটা কি, ভুলটা কি? পথিমধ্যে জমা, চেকটা এখনো রাস্তার মধ্যে পড়ে আছে, আমার কোনো ভুল নাই, ভুলটা ব্যাংকের। ব্যাংকে ওখানে প্লাস করলে তাহলে খেল খতম, দুজন সমান হয়ে গেল। তাহলে কাজটা করতে হবে আমার এন্ড থেকে, যেহেতু কোনো ভুল নাই, ঠিকঠাক করতে হবে পাস বইয়ে ব্যাংক হিসাবে। ব্যাংক হিসাবে কি করবে? যোগ করবে। কেন? আমিও যোগ করছিলাম চেকটা পাওয়ার পরে, তাহলে ব্যাংকও কি করবে? যোগ করবে। সো ব্যাংক হিসাবে যোগ করতে হবে সি নাম্বার। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। একদম ইজি, একদম ইজি। এখান থেকে আমি আরেকটা কোয়েশ্চেন তোমাকে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করতে পারি না? করতে পারি। এটা তো প্রতিমধ্যে জমা করার জন্য আমি পাঠাইছি। এমন হতে পারে না আমার একজন পাওনাদার ছিল, তাকে আমি একটা চেক দিয়ে দিছি, কিন্তু ওই চেকটা নিয়ে এখনো ব্যাংকেও যায় নাই টাকাটা ভাঙানোর জন্য। তাহলে আমি যেহেতু আমার পাওনাদারকে চেক দিছি, তাহলে আমি আমার নগদান বই থেকে মাইনাস করছি। ব্যাংকের কি করা উচিত? ব্যাংকেরও তার বই থেকে মাইনাস করা উচিত, কিন্তু এখনো করে নাই। তাহলে দুইটা সমান করার জন্য ব্যাংকেরও মাইনাস করতে হবে, ব্যাংকের বই থেকে মাইনাস করা। এটাই দ্বৈত জের, এটাই ব্যাংক সমন্বয় বিবরণী, এতে কঠিন কিছু না। সবাই কি বুঝছে এতটুক পর্যন্ত? এতটুক পর্যন্ত সবার কি ক্লিয়ার? এতটুক পর্যন্ত সবার কি ক্লিয়ার? একটু বলো তো, তোমাদেরকে কিছু শিখাইতে পারছি কিনা একটু বলো। মাহফুজা, মাহিয়ান, সাবা। এই সাবা, কি অবস্থা তোমার? অনেকদিন পরে তোমার সাথে দেখা, কথা। ফাইন, এতটুক আই হোপ সবার ক্লিয়ার। এবার আসো নেক্সট একটা কোয়েশ্চেন আমরা যাই। আচ্ছা, এটা আসছে তাহলে কোন জায়গা থেকে? চ্যাপ্টার 3 থেকে, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 থেকে। আর নেক্সট কোয়েশ্চেন রূপান্তর খরচ। এই রূপান্তর খরচটা আমরা কই পাই বলো তো? আমাদের চ্যাপ্টার যে 7 আছে, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 উৎপাদন ব্যয় নিয়ে যে চ্যাপ্টারটা আছে না, সেই প্রথম পার্ট, চ্যাপ্টার 7-এর ফার্স্ট পার্ট থেকে এই কোয়েশ্চেনটা আসছে। ভেরি ইজি কোয়েশ্চেন। আমরা সবাই মুখ্য ব্যয় নিয়ে পড়ে থাকি, আমরা সবাই উৎপাদন ব্যয় নিয়ে পড়ে থাকি, আমরা সবাই হচ্ছে বাণিজ্যিক ব্যয় নিয়ে পড়ে থাকি, পরিচালন ব্যয় নিয়ে পড়ে থাকি। অনেক সময় আমরা রূপান্তর খরচটা বা রূপান্তর ব্যয়টা আমরা মিস করে ফেলি। বাট কোয়েশ্চেনটা দেখো কোন জায়গা থেকে আসছে। রূপান্তর মানে কি? একটা পণ্য, একটা কাঁচামাল, সেটাতে তুমি কনভার্টেড গুডস, একটা পরিণত পণ্য, একটা রূপান্তরকৃত পণ্যে রূপান্তর করার জন্য, চেঞ্জ করার জন্য, এটার স্ট্রাকচার চেঞ্জ করার জন্য যত খরচ হয় ইন দ্য মিন টাইম, সবগুলার সামেশনটাকে বলা হয় রূপান্তর খরচ। সো দুইটা খরচের সামেশনকে বলা হয় রূপান্তর খরচ। একটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি এবং আরেকটা হচ্ছে কারখানা উপরিব্যয়। এই দুটার যে মিশ্রণ, সেটাকে বলা হয় রূপান্তর ব্যয়। সো সবসময় যে এখানে ম্যাথমেটিক্যাল আসে ব্যাপারটা এমন না। অনেক সময় তোমার হচ্ছে এরকম কনসেপচুয়াল জিনিস আসতে পারে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন এখানে আসতে পারে। সবসময় যে তোমার সবগুলো ম্যাথ থাকবে এটা ভাবার কোনো দরকার নাই। অ্যাকাউন্টিং মানে যে ম্যাথ, বাট সব যে ম্যাথ আসবে ব্যাপারটা এমন না। সো তোমার এখানে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, বেসিক তোমার স্ট্রং থাকতে হবে। তোমার 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 এটা যদি তোমার হচ্ছে এইচএসসি বলতাম আমি, তাহলে এইচএসসিতে ক নম্বরে তোমার কোয়েশ্চেনটা কি আসতো? রূপান্তর ব্যয় নির্ণয় করো, সেটা আসতো। বাট সেটার বেসিক জিনিসটা তোমার জানতে হবে না? রূপান্তর ব্যয় কেমনে বের করে, সেটাই তোমাকে এখানে জানতে চাচ্ছে, এবং এইভাবেই তোমার কোয়েশ্চেনটা এখানে হয়। ফাইন, নেক্সট হচ্ছে, এটা আসছে 7 থেকে আমরা বুঝতে পেরেছি। এবার আসো, আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, দেন হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে, দেন হচ্ছে ক্রয় পণ্যের মূল্য বা কৃত পণ্যের মূল্য তোমাকে বের করতে হবে। এই টাইপের কোয়েশ্চেনগুলো না ইউনিভার্সিটি টিচারদের জন্য খুবই জনপ্রিয়, তাদের খুবই পছন্দের কোয়েশ্চেন। এরকম দেখো তুমি প্রত্যেক বছর একটা একটা কোয়েশ্চেন এরকম থাকেই।
হয় বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে না, না হয় মোট মুনাফা দেওয়া থাকে না, না হয় বিক্রয় যোগ্য পণ্যের মূল্য বের করতে বলে, হোয়াটএভার ইট ইজ, এই টাইপের কোশ্চেন একটু বেশি আসে। সো তুমি যে একটা স্ট্রাকচার মনে রাখতে পারো, তাহলে তোমার এই টাইপের যত কোশ্চেন করুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। সো সেই স্ট্রাকচারটা কি, চলো আমরা একটু দেখে নেই। মেইন স্ট্রাকচারটা আমরা বিশদা বিবরণী শুরু করি কি দিয়ে? নিট বিক্রয় দিয়ে না? নিট বিক্রয় থেকে আমরা কি বাদ দেই? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, রাইট? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, তাহলে যেটা পাই সেটার নাম আমরা কি বলতো? সেটার নাম হচ্ছে মোট মুনাফা আমরা পাই। বাট বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করি? এটার মধ্যে আরেকটা ক্লাসিফিকেশন আছে না, একটা স্টেপ বাই স্টেপ আছে না? প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় শুরু হয় প্রারম্ভিক মজুদ দিয়ে, প্রারম্ভিক মজুদ দিয়ে। এই একটা স্ট্রাকচার যদি তুমি শিখতে পারো, মনে রাখবা, বা তুমি ধরে নিতে পারো, তুমি এক নাম্বার পেয়ে গেছো, কাইন্ড অফ, তুমি এটা ধরে নিতে পারো, কারণ এতে কোশ্চেন মিস যায় না। এবার আসো, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমাদের নিট ক্রয় যোগ করতে হয়। নিট ক্রয় কেমনে সেটা আমরা ভালোভাবে জানি। ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, ক্রয় বাট্টা বাদ, তারপর হচ্ছে অলিখিত ক্রয় থাকলে যোগ, এরকম আছে না? এগুলো আমরা সবাই জানি। ক্রয় ভ্যাট থাকলে সেটা বাদ। সো নিট ক্রয়, দেন হচ্ছে প্রত্যক্ষ খরচ যদি থাকে সেটা যোগ করব, না থাকলে নাই। দেন এই প্রারম্ভিক মজুদ, এই নিট ক্রয়, এই প্রত্যক্ষ খরচ, এটার যে সামেশন, এটাকে বলা হয় বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। একটা সাপোর্টিভ কোয়েশ্চেন তোমাকে বলে দিলাম, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। পড়াশোনাটা করতে হবে এইভাবে, এটা মনে রাখবা, এটা মনে রাখবা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এখান থেকে বাদ দিতে হবে কি বলতো? সমাপনী মজুদ পণ্য। এখান থেকে বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য। তাহলে বাদ দিলে আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, সেটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আর যখন এই বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, যেটা পাবো সেটার নাম হচ্ছে মোট মুনাফা। চলো এবার আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। একটু কোশ্চেনে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া নাই একটু দেখি। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 5,50,000। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত? বিক্রিত পণ্যের ব্যয় আমি ধরে নিলাম আমার 5,50,000 দেওয়া আছে। 5,50,000 বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। এই বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করি? প্রারম্ভিকের সাথে নিট ক্রয় যোগ করে, প্রত্যক্ষ খরচ যোগ করে, সমাপনী মাইনাস করে। কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। প্রারম্ভিক দেওয়া আছে 2 লাখ, প্রারম্ভিক শুরুতে বসালাম। নিট ক্রয় কি দেওয়া আছে? দেওয়া নাই। সো নিট ক্রয় এভাবে থাকুক, এখানে নিট ক্রয় এখানে থাকুক। কোন প্রত্যক্ষ খরচের কথা কি এখানে বলা আছে? প্রত্যক্ষ খরচ এখানে নাই। সো এটা আমরা এটা জিরো ধরে নিব, এটা নাই ধরে নিব আমরা। দেন আসা সমাপনী মজুদ 2,50,000, আমরা কি করি? মাইনাস করি। সমাপনী মজুদ আমরা 2,50,000 কি করি? মাইনাস করি। দেন যেটা পাই সেটার নামই তো বিক্রিত পণ্যের ব্যয়। সো এবার তুমি যদি ব্যাক এন্ডেও যাইতে পারো, অথবা ওখান সামনের দিক থেকেও তুমি আগাইতে পারো, এটাও হইতে পারে। এখন তুমি এটা দেখতে পারো যে 5,50,000 নিচের দিক থেকে যখনই যাবা তখনই উল্টা কাজটা করতে হয়। 2,50,000 এখানে মাইনাস, তুমি এটা প্লাস করবা। তাহলে 5 লাখের সাথে তুমি 2,50,000 যোগ করো, তাহলে 5 আর 2 7 লাখ, 50 50 1 লাখ, 8 লাখ হইলো। এটা প্লাস আকারে আছে, এটা মাইনাস করবা। তাহলে 8 লাখ থেকে তুমি 2 লাখ মাইনাস করো, তুমি 6 লাখ হবে। আচ্ছা, এবার আমি এখানে 6 লাখ একটু বসাই, দেখি আমার ম্যাথটা মিলে কিনা। এখানে আমি হচ্ছে 6 লাখ বসাই দেই, 6 লাখ বসাই দেই। এবার দেখো 6 লাখের সাথে 2 লাখ যোগ করলে কত হয়? 8 লাখ। 8 লাখ থেকে 2,50,000 মাইনাস করো, 5,50,000 হয়। সো এইভাবে তোমার কাজটা করতে হবে। এখান থেকে তোমার যেটাই দেওয়া থাকবে থাকুক কিংবা না থাকুক, যেটাই থাকবে না সেটা তুমি বের করতে পারবা। সো এই স্ট্রাকচারটা, একটা স্ট্রাকচার যদি তুমি শিখো, তুমি কি বলো তো, একটা জিনিস বের করার জন্য এক এক রকম সূত্র শিখবা। তুমি কি প্রারম্ভিক মজুদ বের করার জন্য একটা সূত্র শিখবা, সমাপনী মজুদ পণ্য বের করার জন্য আরেকটা সূত্র শিখবা, এটা করতে যাবা না। কিপ ইট সিম্পল, ক্লিয়ার? সো একটা শিখবো, সেটা থেকে আমরা সব অ্যান্সার করতে পারবো। ফাইন। এবার আসো, যদি আমাকে বলতো এখান থেকে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় কত, তখন আমি কি করতাম? এই প্রারম্ভিকের সাথে এই যে নিট ক্রয় বের করলাম, এই দুইটা যোগ করে দিতাম। 6 আর 2 8 লাখ। এই 8 লাখই হইতো আমার বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। আর এখান থেকে যখন সমাপনী মজুদ মাইনাস করি, সেটার নাম হয়ে যায় বিক্রিত পণ্যের ব্যয়। দেখো আমি লেস ধরে টেনে নিয়ে আসছি, কোনটা থেকে কোনটা আসতে পারে সেটা আমি তোমাকে এখানে দেখিয়ে দিয়েছি। আই হোপ ক্লিয়ার সবার। ফাইন, চমৎকার। সি নাম্বার অ্যান্সার, এই যে সি নাম্বার অ্যান্সার। তোমরা দেখি সুপার ট্যালেন্টেড, তোমরা সবাই করে দিয়েছো। ফাইন, এবার আসো নেক্সট ওয়ান আমরা একটু যাই। ওকে, এটা আসছে কোত্থেকে বলো তো? এটা আসছে হলো একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়। খরচ, অগ্রিম খরচ, খরচ, বকেয়া খরচ, এগুলো কি? সমন্বয় জাবেদা। এগুলো কোন জাবেদা? সমন্বয় জাবেদা। আর সমন্বয় জাবেদা কোথায় থাকে? সমন্বয় জাবেদা তোমাদের আর্থিক বিবরণীতেও থাকে, সমন্বয় জাবেদা তোমার হচ্ছে কার্যপত্রেও থাকে। সো বিশেষ করে কার্যপত্রে একটু বেশি থাকে। সো আমরা ধরে নিচ্ছি এটা চ্যাপ্টার 7, এটা চ্যাপ্টার 7 আসছে ফার্স্ট পেপার থেকে। কথা কি ক্লিয়ার সবার? সো দেখো আমরা একটু করি। একটি খরচ যা পূর্বে সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করা ছিল,
তাহলে এখন জাবেদা দিতে হবে কিসের? খরচে। তাহলে খরচ হিসেবে স্বীকৃত করা হয়, তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব পড়বে? যদি আমরা খরচের জাবেদা দেই তাহলে খরচকে ডেবিট করতে হয় না? ভালো মতো দেখো, খরচ হিসাবকে ডেবিট করতে হয় না। আর উল্টাটা কি? অগ্রিম খরচ। হ্যাঁ, সম্পদ, সম্পদ কি? অগ্রিম খরচই তো সম্পদ। সো সেই অগ্রিম খরচটা কমে যাবে, সম্পদ কমে যাবে। সো অগ্রিম খরচ ক্রেডিট হয়ে যাবে, অগ্রিম খরচ ক্রেডিট হয়ে যাবে। ভেরি ফাইন। খরচ ডেবিট মানে খরচ বেড়ে গেছে। খরচ যদি বেড়ে যায়, একটা প্রতিষ্ঠানের নিট মুনাফা বাড়বে না কমবে? খরচ যত বাড়বে নিট মুনাফা তত কমবে। খরচ যত বাড়বে নিট মুনাফা তত কমবে। কথা কি ক্লিয়ার? এবার আসো, অগ্রিম খরচ একটা সম্পদ না? এখানে সম্পদ ক্রেডিট হয়েছে। ক্রেডিট মানে কি? সম্পদ কমে গেছে। সো অ্যাসেট কমে গেছে, এখানে অ্যাসেট কমে গেছে। সো দেখি আমার এখানে কোনটা আছে। যদি আমি খরচ হিসেবে স্বীকৃত করি তাহলে খরচে কি হবে দেখো। তুমি আগে এখানে হচ্ছে অপশনগুলো একটু অ্যানালাইসিস করো। দেখো, নিট মুনাফা বাড়া মানে, নিট মুনাফা বাড়া মানে, আচ্ছা নির্ধারণ করা যাবে না, এটা তো হইতেই পারে না, এটা তো বাদ। তারপর হচ্ছে নিট মুনাফা হ্রাস পাবে, কোনো প্রভাব নাই, কোনো প্রভাব নাই, এটা তো হইতেই পারে না। তার মানে এই দুটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে দেখো, খরচ যত আমার বাড়তেছে, খরচের কারণে আমার নিট মুনাফা তত কমে যাচ্ছে। সো বি নাম্বার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এই দুটো তো বাদই, এই দুটো তো আসবেই না আর আমার হিসাবের মধ্যে। সো এই দুইটার সাথে আমি কম্পেয়ার করব। কার সাথে? এবার এটার সাথে অগ্রিম খরচের কোনো সম্পর্ক আছে? সম্পদের কোনো সম্পর্ক আছে? সো এটা আমার হিসাব করারই দরকার নাই, আমি হিসাব করব এই খরচ নিয়ে। সো খরচ হিসেবে স্বীকৃত, এসব কিছু তোমার দরকারই ছিল না। ডিরেক্ট এখান থেকে তুমি 5 সেকেন্ড অ্যান্সারটা করতে পারতা। কীভাবে জানো? খরচ হিসেবে লিপিবদ্ধ করছে মানে খরচ বেড়ে গেছে, আর খরচ বেড়ে যাওয়া মানে নিট মুনাফা কমে গেছে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, নিট মুনাফা কমে গেছে। সো দেখো, এত অ্যানালাইসিসেরও দরকার ছিল না, বাট এটা হচ্ছে মেইন রিজন। এই রিজনটা আমি তোমাকে দেখিয়ে দিয়েছি এখানে, ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাকে মানে বলছি আর কি। এটা অপশনে তোমার নেট মুনাফা না থেকে এটা সম্পদের এন্ড থেকেও থাকতে পারতো, যে সম্পদ বাড়তেছে নাকি কমতেছে, তখন অ্যাসেট মাইনাস সম্পদ হ্রাস, সেটা তোমাকে অ্যান্সার করতে হইতো। এই জন্য আমি এই বেসিক জিনিসটা আমি তোমাকে বললাম। বাট এই কোশ্চেনের অ্যান্সার করার জন্য তোমার এইটার দরকারও ছিল না, তুমি ডিরেক্ট এখান থেকেও এটা অ্যান্সার করতে পারতা মাত্র 3 সেকেন্ডে। কথা কি ক্লিয়ার? সো ফাইন, নেট মুনাফা হ্রাস পাবে, বি নাম্বার অনেক অ্যান্সার করে দিয়েছে। সুপার সুপার। এবার আসো নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান। ওকে ফাইন। সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়? হ্যাঁ, সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করতে হয়? সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করতে হয়? সমাপনী জাবেদা দেয় কখন জানো? এটাও কিন্তু নীতি আছে, রুলস আছে। ওই যে চ্যাপ্টার 5-এ হিসাব বিজ্ঞানের নীতিমালা আছে না, সেই নীতিমালা একটা নীতি বলে তোমার হচ্ছে একটা নীতি বলে হচ্ছে তোমার এটা কি হিসাবকাল ধারণা। এটা বলে হচ্ছে তোমার প্রত্যেকটা সময়ের শেষে গিয়ে যেগুলা অস্থায়ী হিসাব আছে, যেগুলা কি হিসাব বলো তো? অস্থায়ী হিসাব আছে। অস্থায়ী হিসাব বলা হয় কোনগুলাকে জানো? যেগুলা নামিক হিসাব। আর নামিক হিসাব কোনগুলাকে বলে জানো? নামিক হিসাব বলা হয় যেগুলা আয় ব্যয় বাচক হিসাব আছে, যেগুলা আয় ব্যয় যেগুলো আছে, মুনাফা জাতীয় আয় ব্যয় বাচক হিসাব, সবগুলোকে বলা হয় নামিক হিসাব। আর এগুলাকে বলা হয় হচ্ছে অস্থায়ী হিসাব। আর অস্থায়ী মানে যেগুলো আমার রাখা যাবে না, যেগুলোকে ক্লোজ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। সো এই অস্থায়ী হিসাবগুলো বন্ধ করার জন্য যে জাবেদা, সেটার নাম হচ্ছে সমাপনী জাবেদা। আর এটা দেয় কিসের কারণে? আমার যে হিসাবকাল ধারণা একটা নীতি আছে, হিসাবকাল ধারণা একটা ধারণা আছে, সে ধারণায় আমাকে বলে তোমাকে এই হিসাবকাল শেষে এই সমাপনী জাবেদাটা মাধ্যমে যে আয় ব্যয়গুলো আছে এগুলোকে বন্ধ করে দিতে হবে। কখন? হিসাবকালের শেষের দিনে। এটা হচ্ছে সমাপনী জাবেদা। সো আমাকে বলছে কি কোন হিসাব বন্ধ করতে হয়, আমি একটু আগে তোমাকে বলতেছি যেগুলো হচ্ছে তোমার অস্থায়ী। অস্থায়ী মানে যেগুলো নামিক, আর নামিক মানে যেগুলো আয় ব্যয় বাচক। সো আমার এখানে দেখো আয় হিসাব আছে, কোনো ব্যয় আছে? ব্যয় নাই। সম্পদ এটা দীর্ঘমেয়াদী, এটা স্থায়ী, বন্ধ করতে হয় না। বিপরীত সম্পদও সেম কাহিনী, বন্ধ করতে হয় না। দায় বন্ধ করতে হয় না। সো বন্ধ করতে হয় শুধু কি আয় এবং ব্যয়গুলো শুধু আমাদের বন্ধ করতে হবে। নো, হামিদুর রহমান রং আনসার দিয়েছ, এটা হবে না। হ্যাঁ, এটা হবে হচ্ছে আয় হিসাব। বিপরীত হিসাব মানে কি? বিপরীত হিসাব মানে হচ্ছে তোমার যেমন হচ্ছে যেগুলা ওই হিসাবটাকে কমায়া দেয়, ওই হিসাবটাকে কমায়া দেয়। যেমন হচ্ছে পুঞ্জীভূত অবচয়, যেটা হচ্ছে স্থায়ী সম্পদকে কমিয়ে দেয়। সো আমাদের পুঞ্জীভূত অবচয় বন্ধ করতে হয় না, আমাদের বন্ধ করতে হয় অবচয়। অবচয় একটা খরচ, সেটাকে বন্ধ করতে হয়, কিন্তু পুঞ্জীভূত অবচয় আমরা বন্ধ করি না। সো বিপরীত সম্পদ অ্যান্সার হবে না। দেন নেক্সট ওয়ান। তাহলে এটা আসছে কোন জায়গা থেকে? সমাপনী জাবেদা। এটাও তুমি ধরতে পারো, আমাদের চ্যাপ্টার 7 থেকে ধরতে পারো, চ্যাপ্টার 7 থেকে ধরতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপার থেকে এটা আসছে। এবার আসো নেক্সট ওয়ান।
তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জন হয়েছে, বাট সেটা সমন্বয় করে নাই। কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা তোমাকে বুঝতে পারতে হবে। যদি তুমি কোয়েশ্চেন ধরতে না পারো তাহলে তোমার অ্যান্সার ভুল হবে, কারণ তোমাকে যে অপশনসগুলো দেওয়া থাকবে সেখানে তুমি যেই জায়গায় ভুল করতে পারো, ভুল করে যে অ্যান্সার তুমি দিতে পারো সেগুলাই অপশানে থাকবে। এমন না যে তোমার অ্যান্সার হবে 8 লাখ, তোমাকে 50 লাখ, তোমাকে 1 কোটি দিয়ে রাখছে, ব্যাপারটা এমন না। তুমি ভুল করতে পারো এটা 8 লাখ, না হয় 9 লাখ, নাকি 10 লাখ, এর মধ্যে তুমি কনফিউজড হইতে পারো। ওই অপশনগুলাই ওখানে দেওয়া থাকবে। কথা কি ক্লিয়ার? সো কোয়েশ্চেন যত ভালোভাবে তুমি রপ্ত করতে পারবা, অ্যানালাইসিস করতে পারবা, তোমার অ্যান্সার রাইট হওয়ার প্রবাবিলিটিটা তত বেড়ে যাবে। সো এটাতে ভুল করা যাবে না। কোয়েশ্চেন ভালো মতো পড়তে হবে। তুমি যত ইজি কোয়েশ্চেন হবে হোক, এটাতে ভালো মতো দেখবা। ও এর মধ্যে যে একটা ফাঁক ফোকর থেকে যাবে, তোমার যে মিস হয়ে যাবে, তুমি তো এসে মহা খুশি যে আমি তো সব অ্যান্সার করছি, আমি পারি। বাট যখনই মিলাতে যাবা, হ্যাঁ এটা এমন কেন, এটা এমন কেন, তখন যদি তুমি ধরতে পারো যে ওখানে একটা না ছিল, একটা নয় ছিল, একটা হবে না ছিল, তুমি এগুলো মিস করে ফেলছো কোয়েশ্চেনের মধ্যে মনে করো, তাহলে তো তোমার অ্যান্সার পুরো ডিফারেন্ট হয়ে যাবে। সো এই জন্য কোয়েশ্চেন আমাকে ভালো মতো পড়তে হবে। এবার আসো, তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবায় একটা দায় হিসেবে লিপিবদ্ধ করা ছিল, এখন আয় অর্জন হয়েছে সেটা সমন্বয় সাধন করেনি, তাহলে আর্থিক অবস্থার মধ্যে কি প্রভাব পড়বে? আচ্ছা আমাকে বলো তো, যদি আমরা আয় অর্জনের জাবেদা দেই তাহলে এটার সমন্বয় জাবেদা কি হয়? আয় আমরা জানি ক্রেডিট হয়, আয় হিসাব ক্রেডিট হয়, আয় হিসাব ক্রেডিট হয়। আর তাহলে ডেবিট করতে হবে কাকে? ওই দায়টাকে, অনুপার্জিত আয়কে। অনুপার্জিত আয় মানে দায়, দায়টাকে আমার ডেবিট করতে হবে, মানে দায় আমাকে কমাতে হবে। সরি, দায় ডেবিট করলাম না, দায় কমাতে হবে। আর আয় ক্রেডিট মানে কি? আয়কে বাড়াতে হচ্ছে আমার। আয় বাড়া মানে হচ্ছে আমার মুনাফাও বেড়ে যাওয়া। আয় বেশি হওয়া মানে আমার মুনাফাও বেড়ে যাওয়া। আয় অর্জনের সমন্বয় সাধন করেনি। সো এটা যদি আমি প্রপার সমন্বয়টা করতাম, আমার আয়টাকে বেশি দেখাতো। আয় কেমনে লিখবো? রেভিনিউ বেশি দেখাতো। রেভিনিউ বেশি করার কারণে আমার মুনাফাও, প্রফিটটাও বেশি দেখাতো। কিন্তু এটা তো আমি করিনি। না করার কারণে আমার রেভিনিউ কম হয়ে গেছে, আমার প্রফিটও কম হয়ে গেছে। এবার আসো এমসিকিউতে আমি একটু দেখি। আয় বেশি দেখানো হবে, আবার এখানে বলতেছে মুনাফা বেশি দেখানো হবে। ভাই এটার সাথে এটা পজিটিভ সম্পর্ক। এটা অ্যান্সার হলে এটাও তো অ্যান্সার হওয়া উচিত, এটা অ্যান্সার হলে এটাও তো অ্যান্সার হওয়া উচিত। ব্যাপারটা তো এমনই। সে দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে না, এটা একটা অ্যান্সার হবে না, কারণ অ্যান্সার হলে দুটাই হয়, দুটাই তো অ্যান্সার হতে পারে না, দ্যাট মিনস এটা ভুল। এবার আসো, তার মানে আমাদের দায় নিয়ে অ্যান্সার করতে হবে। যদি আমি এই সমন্বয় সাধনটা করতাম আমার দায় কম দেখাইতো, বাট সমন্বয় সাধনটা না করার কারণে আমার দায়টাকে বেশি দেখানো হচ্ছে, ভুলে বেশি দেখানো হচ্ছে। বাট এটা সমন্বয় দিলে ওই দায়টা আবার কমে যাবে। সো যেটা আমরা করিনি, ভুল করেছি। সো ভুল করার ইফেক্টটা কি? ইফেক্টটা হচ্ছে দায়টাকে বেশি দেখানো হচ্ছে। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার, সি নাম্বার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নো, মুনাফা বেশি দেখানো হবে, অনেকে দিয়েছে মুনাফা বেশি দেখানো হবে, সেটা হবে না। হ্যাঁ, অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। আর্থিক বিনোদের ফলাফল কি হবে? সমন্বয় সাধন না করার কারণে দায়টা হচ্ছে বেশি দেখানো হবে। আর সমন্বয় সাধন করলে দায়টাও কম দেখাইতো, আয়টাও বেশি দেখাইতো, মুনাফাও বেশি দেখাইতো। শুধু একটা হচ্ছে বিপরীত। ওকে, ফাইন। এবার নেক্সট ওয়ান। এটা করে আজকে আর আমরা এমসিকিউ করবো না, এটা করে আমরা আর আজকে এমসিকিউ করবো না। দেন আমরা একটু রিটেন পার্টে একটু দেখাবো যে কি কোন জায়গাগুলো হিট করতেছে, কোয়েশ্চেন আসতেছে, কোন জায়গাগুলোকে তোমাকে ফোকাস দিতে হবে, সেই জায়গাটাতে আমরা চলে যাব। আমি জাস্ট কয়েকটা কোয়েশ্চেন তোমাদের জন্য স্যাম্পল হিসেবে নিয়ে এসেছিলাম। আজকে আমাদের পড়াটা মেইন বিষয় না, আজকে আমার অ্যানালাইসিসটা মেইন বিষয়। কীভাবে আমার পড়তে হবে, কোন জায়গাটা পড়তে হবে সেটা ধরিয়ে দেওয়াটাই ছিল আমার আজকের মেইন বিষয়। ওকে, মেহেরিন মেহনাজ এই টাইপের কোয়েশ্চেনগুলো না খুবই পছন্দের যারা কোয়েশ্চেনগুলো করে তাদের। যখন একটা অংশীদার ব্যবসা আগে ছিল দুইজনের, সে দুইজনের অনুপাত ছিল লাভ ক্ষতি বন্টনের 5:2। কত ছিল বলতো? 5:2। আর একজন নতুন আসছে, ওকে দিচ্ছে 4/1, ওকে দিচ্ছে কত? 4/1। তাহলে বলতেছে তাহলে নতুন অনুপাত কত হবে? আমি কি এভাবে বলতে পারি আগে 5:2 ছিল, নতুন আসছে ও 4/1, তাহলে এটাই অনুপাত? এটা কি হয়? এটা তো হয় না, এটা হয় না। এটা যেহেতু হয় না, এটাকে আমাকে লেভেলে করতে হবে। এরকম 5-2, এটাকেও সেরকম সাধারণ সরল অনুপাত আমাকে নিয়ে আসতে হবে। সাধারণ সরল অনুপাত আমাকে নিয়ে আসতে হবে।
নিয়ে আসার জন্য কি করতে হবে বলো তো? একটা স্টোরেজ আমাকে ফলো করতে হবে। এটা চাইলে আমি 5 মিনিটও করতে পারবো, এটা চাইলে আমি 5 সেকেন্ডও করতে পারবো। কোনটা করবো সেটা তোমার বিষয়। সহজে কিভাবে করতে হয় সেটা একটু আমি আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 5 আর 2 আগের ছিল না, এটা ছিল মেহরিনের আর এটা ছিল মেহনাজের, রাইট? নতুন আসছে কে? নতুন আসছে স্নেহা, এটা হচ্ছে স্নেহার। সো এটা মেহরিন মেহনাজ। 5 আর 2, 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়। 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়। ওকে ফাইন। এবার আসো, 4 ভাগের 1 ভাগ যদি স্নেহা নিয়ে ফেলে, বাকি থেকে 4 ভাগের কয় ভাগ? 3 ভাগ বাকি থাকে। সো 1 ভাগ যেটা ওকে দিয়ে দিচ্ছি আর 3 ভাগ যে থাকে, আমি এই 4টা কেটে দিয়ে এখানে আমি 3 লিখবো। এটা টেকনিক। কেন লিখতেছি সেটা কোশ্চেন করা যাবে না এখানে। টেকনিক কোনো লজিক অনেক সময় ফেস করে না, লজিক অনেক সময় লাগে না, বাট এটাই টেকনিক এবং এটা তোমাকে অলওয়েজ 100% রাইট অ্যান্সার দিবে। এবার আসো, সো 4 যদি চলে যায়, 4 ভাগের 1 ভাগ যদি চলে যায়, বাকি থাকে 3 ভাগ। এবার কি করব? এই 3কে গুণ দিব 5 দিয়ে, তারপরে 3কে গুণ দিব 2 দিয়ে। তাহলে কাটটা কাটটা পাবো? মেহরিনেরটা পাবো, মেহনাজেরটা পাবো। গুণ দিয়ে দেই, 3 5 15, মেহরিন পেয়ে গেলাম। 3 2 6, মেহনাজ পেয়ে গেলাম। এবার আরেকটা বাকি আছে কে? স্নেহা। স্নেহার এটা না, তাহলে এটা কি করতে হবে? 7 দিয়ে গুণ দিতে হবে 1কে। তাহলে 7 একে 7, 7 একে 7, তাহলে 15 6 7। দেখো এখানে কি কাটাকাটি করার কোনো সুযোগ আছে? আর নাই, 7-এর কারণে। যদি এটা 9 থাকতো আমরা 3 দিয়ে ভাগ করতে পারতাম, বাট এটা 7 হওয়ার কারণে আমরা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। দেখবো এটা আনসার আছে কিনা। 15 6 7, ইয়েস, ডি নাম্বার 15 6 7, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ফাইন। তাসনিয়া রাইটসা করে ফেলছে, হুমায়রা, হাবিব, সাদিয়া করে ফেলছে। ফাইন, সুপার সুপার। সো আমি একটা বেশ কয়েকটা টেকনিক আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আই হোপ এগুলো তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ, একটু ওকে ফাইন। সো আমরা আজকে আমরা আর এমসিকিউ প্র্যাকটিস করব না, আমরা ডিরেক্ট চলে যাব আমাদের যে রিটেন পার্ট আছে, আমরা সেখানে আজকে চলে যাব। ওকে ফাইন। এখানে আর কয়েকটা এমসিকিউ আমি তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিবা। হ্যাঁ, এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন, সব তোমাদের কাজে আসবে। এগুলো পরবর্তীতে আমরা প্রত্যেকটা ক্লাসে আবার সলভ করাবো, বাট তাও দিয়ে রাখলাম। হ্যাঁ, এবার আসো রিটেন। এই রিটেনগুলো আসছিল আমাদের 24-25 সেশনে। এই রিটেনগুলো আসছিল আমি দেন নেক্সট হচ্ছে আমরা 23 24 22 23 21 22 পর্যন্ত আমি 4টা ইয়ারের হচ্ছে যত রিটেন আসছিল সবগুলো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য। সো এগুলো হচ্ছে কোন সেশন আসছিল বলতো? 24-25 সেশনে আসা কোশ্চেন। কীভাবে কোশ্চেনটা হয় সেটা একটু দেখো। অনেকে মনে করে রিটেন মানে কি, আমাকে রচনা লিখতে হবে কিনা, আমাকে আমার লেখা খারাপ হলে আমাকে নাম্বার কম পাবো, কীরকম, হ্যাঁ, যে জায়গা থেকে সে জায়গার মধ্যে পারবো কিনা, অনেকের অনেক ধরনের কনফিউশন না। এগুলো সব ভুগিঝুগি, এসব তোমার হাবিজাবি তুমি চিন্তা করো, এসব এক্সট্রা চিন্তা করার তোমার কোনো দরকার নাই। তুমি এমসিকিউ পারো মানে তুমি রিটেন পারবা মাস্ট। আমি এই কথাটা তোমাকে বলে দিলাম, এই কথাটা তুমি মাথায় রাখবা। তুমি এমসিকিউ পারতেছো মানে তুমি মাস্ট, তুমি রিটেন পারবা, এটা কোনো ডাউট নাই, এখানে কোনো ডাউট নাই। আমি এটা বলতে পারবো। ব্যাকগ্রাউন্ড বুঝে, বেসিক বুঝে যে এমসিকিউ পড়ে এবং পারে সে অবভিয়াসলি রিটার্ন পারে। চলো একটু দেখে নেই। বলতেছে কোন ধারণাটি নির্দেশ করে যে আয় স্বীকৃত হয় তখন এটি অর্জিত হয়, নগদ প্রাপ্তির সময় নয়। কোন ধারণা? কোন ধারণা? কথা কি বুঝছো? দুটো ধারণা আছে। একটা হচ্ছে হিসাব বিজ্ঞান, দুইটা ভিত্তি আছে, একটা হচ্ছে নগদান ভিত্তি আর একটা হচ্ছে তোমার হচ্ছে বকেয়া ভিত্তি। একটা হচ্ছে নগদান ভিত্তি, একটা হচ্ছে নগদান ভিত্তি আর একটা হচ্ছে বকেয়া ভিত্তি। যদি ভিত্তি থেকে কোশ্চেন করতো তখন হয়তো হচ্ছে বকেয়া ভিত্তি, তখন হচ্ছে বকেয়া ভিত্তি। বকেয়া ভিত্তি মানে কি? তোমার আয় হইছে মানে, আয় অর্জিত হইছে মানে তোমার এটা লিপিবদ্ধ করতে হবে, তুমি টাকা পাও বা না পাও। ব্যয় সংগঠিত হয়েছে মানে তোমার লিপিবদ্ধ করতে হবে, তুমি সেটা দেও বা না দেও, বকেয়া থাকুক আর যাই হবে হোক, এটা লিপিবদ্ধ করতে হবে। বাট এখানে বলছে তোমার হচ্ছে আয় স্বীকৃত হয় তখন এটা অর্জিত হয় না। কোন ধারণাটি নির্দেশ করে? তোমার দুইটা ধারণা আছে, একটা আয় স্বীকৃত নীতি, ব্যয় স্বীকৃত নীতি। হ্যাঁ, দুইটা নীতি আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 5-এ আছে, যেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে যে হিসেব বিজ্ঞানের নীতি, সেই জায়গা থেকে এটা কোশ্চেনটা আসছে। তুমি নগদ টাকা পাও বা না পাও, তোমার এটা লিপিবদ্ধ করতে হবে। এটাকে বলা হয় আয় স্বীকৃত নীতি। এটাকে বলা হয় কি বলতো? আয় স্বীকৃত নীতি। কথা কি ক্লিয়ার সবার? অথবা
আইসিটি নীতি লিখতে পারো যে আয় অর্জিত হলেই তোমাকে লিপিবদ্ধ করতে হবে, ক্যাশ টাকা পাওয়া যাক বা না যাক। ঠিক আছে, দেন এবার আসো নগদ লভ্যাংশ প্রদান হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। মনে রাখবা লভ্যাংশ দেওয়া মানেই মালিকানা সত্ত্ব কমে যাওয়া, লভ্যাংশ দেওয়া মানে মালিকানা সত্ত্ব কমে যাওয়া, আর নগদে দেওয়া মানে অ্যাসেট কমে যাওয়া, নগদে দেওয়া মানে অ্যাসেট কমে যাওয়া। তার মানে হিসাব সমীকরণে কি প্রভাব পড়তেছে, অ্যাসেটও কমে যাচ্ছে ইকুয়েশনের এক পাশে, আর এক পাশে হচ্ছে তোমার মালিকানা সত্ত্বেও কমে যাচ্ছে। সো দুই পাশে সমান, হ্যাঁ দুই পাশে সমান। ওকে, যখন যখন একটা ইকুয়েশনের দুই পাশ পরিবর্তন হয়, ইকুয়ালের দুই পাশ যখন পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কোন ধরনের পরিবর্তন বলি, সেটাকে আমরা বলি হচ্ছে নিট বা পরিমাণগত পরিবর্তন। তাহলে আরো একটা এমসিকিউ তুমি জেনে গেলা। এবার আসো, এটা কাইন্ড অফ এমসিকিউর মতোই। এখানে তোমার শুধু ডিফারেন্সটা কোন জায়গায়, তোমার এখানে কোনো অপশানস থাকে না, তোমার অপশানস থাকে না, অ্যান্সার হচ্ছে কি হচ্ছে না সেটা তুমি জানতে পারো না। এখানে কোনো বাইন্ডিংস থাকে না, চারটা অপশন দিচ্ছে তার মানে চারটা অপশনের মধ্যেই হয়, কিন্তু এখানে সেই চারটা অপশন যেহেতু নাই, এটা হচ্ছে একটা জ্ঞানমূলক কোশ্চেনের মতো, যেটা আমাদের আমাদের হচ্ছে ফাইন্যান্স, মার্কেটিং, অন্যান্যগুলোতে ছিল, অ্যাকাউন্টিং এরকম আমাদের ছিল না, আমাদের থাকে না। রিটেন তো আসে, মানে কি বলবো, যে এরকম কনসেপচুয়াল কোশ্চেন তো আমাদের অ্যাকাউন্টিংয়ে নাই, সবগুলো ম্যাথমেটিক্যাল। সো এই জায়গাটা তোমার হচ্ছে ডিফারেন্সটা রিটেনের সাথে এমসিকিউর সাথে, ওখানে অপশানস থাকে, এখানে অপশানসটা থাকে না, এটা হচ্ছে মেজর ডিফারেন্সটা। সো তুমি যদি বেসিকটা তোমার ক্লিয়ার থাকে তাহলে আই ডোন্ট কেয়ার আমার মিলছে কি মিলে নাই, আমি তো প্রপার ওয়েতে করে গেছি, আমার যে প্রসেস আমি জানি সেটা আমি করে গেছি, হোক বা না হোক সেটা তোমার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে ফাইন, এবার আসো, যদি সমাপনী মজুত পণ্য কম দেখানো হয় নিট মুনাফার উপর কি প্রভাব পড়বে। আমি একটু আগে একটা 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 হচ্ছে স্টেপ দেখা দিয়েছিলাম না, কোনটার পরে কোনটা, কখন বিকৃত পণ্যের ব্যয় দেন হচ্ছে নিট মুনাফা আসে, দেন আর কি কি আসে, এভাবে একটা জিনিস বলতেছিলাম না একটু আগে। ঠিক সেম প্রসেস যদি তুমি জানো, এটা অ্যান্সার করা তোমার কোনো ব্যাপার না। কীরকম লিখবা, কীভাবে, সমাপনী মজুত পণ্য যদি কম দেখানো হয় বিকৃত পণ্যের ব্যয় বেড়ে যাবে। কেন? নেগেটিভ সম্পর্ক এটার জন্য। সমাপনী মজুত পণ্য যদি কম হয় বিকৃত পণ্যের ব্যয় বেড়ে যাবে, বিকৃত পণ্যের ব্যয় বেড়ে যাওয়া মানে মোট মুনাফা কমে যাওয়া। যদি অন্যান্য সবকিছু ঠিকঠাক থাকে, মোট মুনাফা কমে যাওয়া মানে নেট মুনাফাও কমে যাওয়া। এটা তুমি একটা সুন্দর করে স্ট্র্যাপ করে তুমি দেখাই দিবা, পারলে তুমি একটা যদি স্পেস থাকে তুমি একটা ডিজিট দিয়েও তুমি দেখাই দিলা, একটাতে একটু কম রাখলা, একটাতে একটু বেশি রাখলা, দুটোর মধ্যে কম্পারিজনটা নিট মুনাফা পর্যন্ত তুমি দেখাই দিলা, যদি অতটুকু স্পেস দেয়, ডিপেন্ড করে এটা স্পেসের উপরে। কথাই ক্লিয়ার সবার? ফাইন, সো এটা আমরা পেরে গেলাম। মানে কঠিন যে কিছু না সেটা আমি তোমাকে বলতেছি, তুমি এমসিকিউ পারলে, আমরা একটু আগে এমসিকিউ করতেছিলাম না যে সমাপনী মজুত পণ্য যদি বেড়ে যায় তাহলে এটার ইম্প্যাক্টটা বিকৃত পণ্যের ব্যয় কেমন হচ্ছে, দেন মোট মুনাফার উপর কেমন হচ্ছে, দেন নিট মুনাফার উপরে কেমন হচ্ছে। কথা কি ক্লিয়ার? ফাইন, এবার আসো, সমন্বয় দাখিলা আমরা কেন দেই? তুমি কি জানো না যে সমন্বয় দাখিলা আমরা কখন দেই, কেন দেই? এটা কি তোমরা জানো না? সমন্বয় দাখিলা কার জন্য দেই এটা কি তোমরা জানো না? ডেফিনেটলি তোমরা সবাই জানো। সমন্বয় দাখিলা দেই সেগুলোর জন্য যেগুলো অগ্রিম কিংবা বকেয়া রয়ে গেছে, এবং সেগুলো কি আয় এবং ব্যয়। অগ্রিম এবং বকেয়া, আয় এবং ব্যয়ের জন্য এই সমন্বয় দাখিলা দেওয়া হয় একটা হিসাবকালে একটা প্রতিষ্ঠানের প্রপার সঠিক আর্থিক অবস্থা প্রদর্শন করার জন্য। এই লাইনটা লিখতে পারলে তুমি 1 নম্বর পেয়ে যাবে। একটা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা প্রকাশ করার জন্য বা জানার জন্য হিসাবকাল শেষে অগ্রিম এবং বকেয়া, আয় এবং ব্যয়গুলোর সমন্বয় দাখিলা দিতে হয়। এটাই হচ্ছে সমন্বয় দাখিলার প্রধান উদ্দেশ্য। ফাইন, এটা আমরা পেরে গেছি। এবার আসা নেক্সট ওয়ান, কোন অনুপাতটি একটি কোম্পানির স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে? স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে কোন অনুপাতগুলো? তারল্য নির্দেশক কিছু অনুপাত আছে না, যেমন চলতি অনুপাত, যেমন হচ্ছে তড়িৎ অনুপাত, যেমন হচ্ছে তোমার কার্যকরী মূলধন অনুপাত, কিছু অনুপাত আছে না, এগুলোই তো তোমার স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। কোনো একটা চলতি দায়ের এগেনস্টে, 1 টাকার চলতি দায়ের এগেনস্টে কত টাকার চলতি সম্পদ আছে, কিংবা কত টাকার তড়িৎ সম্পদ আছে, কিংবা কত টাকার কার্যকরী মূলধন আছে, সেটা ফাইন্ড আউট করে। এটাই তো তোমার স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করে। 1 টাকার চলতি দায়ের এগেনস্টে কত টাকার তোমার সম্পদ আছে, চলতি সম্পদ আছে, এইটাই হচ্ছে স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা। সেখানে হচ্ছে তুমি তারল্য নির্দেশক অনুপাতগুলো তুমি বলতে পারো, ঠিক আছে? দেন তুমি তারল্য নির্দেশক অনুপাতগুলো দিয়ে চলতি অনুপাত, দেন তড়িৎ অনুপাত, দেন হচ্ছে তোমার কার্যকরী মূল্য অনুপাত, এই অনুপাতগুলো স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। এটা লিখে দিলাম। ফাইন, রাইট, হ্যাঁ ফাইন ফাইন। হ্যাঁ, অগ্রিম আয় এবং বকেয়া ব্যয়, এটা না, অগ্রিম আয়ও হইতে পারে, অগ্রিম ব্যয়ও হইতে পারে, বকেয়া আয়ও হইতে পারে,
মানে অনদায়ী আয় হইতে পারে, বকেয়া ব্যয় হইতে পারে, সবগুলোর জন্য তো আমরা সমন্বয় দাখিলা দিই। এই 4টার জন্য তোমার লিখতে হবে সমন্বয় দাখিলা তুমি দিচ্ছ। ফাইন। তাহলে দেখো এগুলো 24-25 সেশনের আমি মোস্ট রিসেন্টগুলো দেখাচ্ছি। এখানে কি এমন কিছু আছে যেগুলো তুমি পারতেছো না? এমন কোনো কোয়েশ্চেন কি এখানে আসছে? নো। সো ভয় পাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, এখানে কনফিডেন্সটাই জায়গায় একজন লিখতেছিল একটু আগে যে ভয় পাচ্ছে এখনো। হ্যাঁ, অনেক মানে ভয় পাচ্ছে বা কনফিডেন্স পাইতেছে না। এই কনফিডেন্সটা তোমার কখন আসবে জানো? তুমি যখন কয়েকবার তোমার এই প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো তোমার সলভ হয়ে যাবে, দেন কয়েকবার করে তোমার যখন রিভিশন হয়ে যাবে, 2বার 3বার 4বার এরকম যখন রিভিশন হয়ে যাবে, যখন তুমি যেখান থেকে কোয়েশ্চেন আসুক তুমি প্র্যাকটিস করার ক্ষেত্রে তুমি সব পারতেছো, 100%-এর ক্ষেত্রে যখন তোমার 80-90% মার্কস তুমি ক্যারি করতে পারতেছো, তোমার ভুলের পরিমাণটা কমে যাচ্ছে, দেখবা তোমার কনফিডেন্সটা অটোমেটিকলি বেড়ে যাবে। এই কনফিডেন্সটা বাড়ার জন্য তোমার প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, দেয়ার ইজ নো আদার অপশন। অন্য কোনো বিকল্প পন্থা নেই, শর্টকাট কোনো টেকনিক নেই তোমার এই কনফিডেন্সটা বুস্ট আপ করার জন্য, বিল্ড আপ করার জন্য। তো তুমি যত বেশি সময় দিবা তোমার জানার পরিমাণটা তত বাড়বে, আর তুমি যত বেশি জানবা তুমি তত বেশি কনফিডেন্ট হবা। যে যত বেশি জানে সে তত বেশি কনফিডেন্ট হয়। সে কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে স্মার্টলি কনফিডেন্টলি সে বলতে পারে, কথা বলতে পারে। ব্যাপারটা ঠিক সেম। তুমি ধরো জানো না একটা টপিক নিয়ে, তুমি কারোর সামনে কি কোনো কথা বলতে পারবে না, তুমি আটকে যাবা। ঠিক সেম, তুমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমার যখন দখল থাকবে, তোমার কনফিডেন্সটা এমনি বেড়ে যাবে। সো এটা না পড়ে হবে না। এইচএসসিতে কি পড়ছো সেটার উপর বেস করে তুমি কনফিডেন্স পাবা না। তোমার মিনিমাম একবার এই কোয়েশ্চেন ব্যাংক তোমার সলভ করতে হবে, মিনিমাম একবার তোমার পড়াশোনা সব শেষ করতে হবে। একবার করলে হবে না, এটা মিনিমাম 2বার লাগবে, তাহলেই তোমার কনফিডেন্সটা বাড়বে। সো প্র্যাকটিস যত হবে এই কনফিডেন্সটা তত দিন ডে বাই ডে এটা বাড়তে থাকবে। এটা হচ্ছে একমাত্র। এখন তো মাত্র শুরু, এখন তোমার কনফিডেন্স কম থাকবে, এটা খুবই স্বাভাবিক। বাট 1 মাস তুমি পড়াশোনা করো, 1.5 থেকে 2 মাস তুমি যাও, দেখবা তোমার এটা আজকের দিন এবং ওই 2 মাস পরের দিন আকাশ আর পাতালের একটা ডিফারেন্স হয়ে যাবে। এটা বিলিভ করো। ওকে ফাইন। নেক্সট ওয়ান, পরে কি আসছে? পুঞ্জীভূত অবচয়। দেখো কোন জায়গা থেকে তোমাকে কোয়েশ্চেনটা করতেছে। সম্পদ, দায়, মালিকানা সত্ত্বা, আয়, ব্যয়, হিসাব সমীকরণ অনুযায়ী যে 5 প্রকার, এগুলো আমরা সবাই জানি না? সবাই জানি। কিন্তু তার বিপরীতে কিছু হিসাব আছে। সম্পদের বিপরীত বিপরীত সম্পদ, দায়ের বিপরীত বিপরীত দায়, মালিকানা সত্ত্বের বিপরীত বিপরীত মালিকানা সত্ত্ব, আয় ব্যয়ের বিপরীত বিপরীত আয় বিপরীত ব্যয়, সবগুলোর বিপরীতে আছে। কিন্তু তোমরা হয়তো শুধু এটা জানো, বাকিগুলো কি তোমরা জানো? আই ডোন্ট নো যে তোমরা জানো কি জানো না, আমি জানি না, বাট আমি তাও তোমাদেরকে বলতেছি, জানলে তো ভেরি গুড। আমি একটু বলি। পুঞ্জীভূত অবচয়, এটা না বললে তোমাদের আবার মনে কেমন কেমন করবে, এই জন্য এটা অ্যান্সারটা বলে দিই যারা জানো না। পুঞ্জীভূত অবচয় একটা বিপরীত সম্পদ হিসাব। এতটুকু লিখতে পারলে তুমি 1 নাম্বার পেয়ে যাবা। পুঞ্জীভূত অবচয় একটা বিপরীত সম্পদ হিসাব। কেন? কারণ পুঞ্জীভূত অবচয়ের কারণে ওই স্পেসিফিক অ্যাসেটটার প্রাইসটা কমে যায়। ধরো একটা যন্ত্রপাতি তুমি কিনছিলা 5 লাখ টাকা দিয়ে, তুমি এটা 3 বছর ব্যবহার করে ফেলছো, তার মানে পুঞ্জীভূত অবচয় হয়েছে। পুঞ্জীভূত অবচয় হয়েছে মনে করো 3 লাখ, মনে করো 3 লাখ। তাহলে আর্থিক অবস্থার বিমতে আমরা যখন বসাই তখন ওই যন্ত্রপাতি থেকে মাইনাস পুঞ্জীভূত অবচয় করে এই 3 লাখ টাকা বাদ দিয়ে বাকি 2 লাখ টাকা বসাই না? এই 3 লাখ টাকার কারণে এই সম্পদটা কমে গিয়ে 2 লাখে চলে গেছে না? সো এই পুঞ্জীভূত অবচয়ের কারণে এই যন্ত্রপাতিটা কমে যাচ্ছে দেখে এটার নাম হলো বিপরীত সম্পদ হিসাব। এটা শুধু সম্পদের বেলায় হয় ব্যাপারটা এমন না, এটা বাকি সব অ্যাকাউন্টের বেলায় হইতে পারে। দায়ের বেলায় কেমন? যেমন আমাদের হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি একটা নাম আছে, এটা কি শুনছো তোমরা? এটা মানে কি? এটা মানে হচ্ছে ধরো তোমার কাছে কেউ টাকা পায় 10,000 টাকা, তুমি চাচ্ছ ওকে টাকা দিবা না। এটার জন্য হিসাব বিজ্ঞানে মানে এটা লিগ্যাল না, এটা হচ্ছে কাইন্ড অফ মানে একটা মানে কন্ট্রাডিক্টরি একটা জিনিস, একটা ঝামেলাপূর্ণ একটা জিনিস। যদি তুমি কাউকে টাকা দিবা না, এটা ইচ্ছে করে চাইতেছো, মানে তুমি প্ল্যান করতেছো দিবা না, দ্যাট মিনস ইউ আর ডুইং সামথিং রং, ব্যাড, এরকম, তাই না? সো এটা নিয়ম নাই, বাট তাও এটার একটা প্রচলন আছে। পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাবা, কিন্তু খুবই কম পাবা। এটার মানে কি? তুমি ওকে টাকা দিবা না সেটার জন্য একটা সঞ্চিতি করে রাখতেছো, এটার নাম পাওনাদারের বাট্টা সঞ্চিতি।
টাকা দিবা না কাকে? তোমার পাওনাদারকে, তোমার যে প্রদেয় হিসাব সেটাকে। সো ওই বাট্টা সঞ্চিতির কারণে প্রদেয় হিসাব কমে যাচ্ছে না? প্রদেয় হিসাব একটা দায়। সো প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি সরি, প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতির কারণে সে প্রদেয় হিসাব কমে যাচ্ছে, মানে দায় কমে যাচ্ছে। সো এটা একটা বিপরীত দায় হিসাব, বুঝছো? বিপরীত দায় আছে, বিপরীত সম্পদ দেখলাম, বিপরীত মালিকানা সত্ত্বও আছে। যেমন উত্তোলন আছে না? উত্তোলনের কারণে মালিকের মূলধন কমে যায় না? মূলধন কমা মানে মালিকানা সত্ত্ব কমে যাওয়া, রাইট? সো উত্তোলনকে বলা হয় একটা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। সরি, উত্তোলন নামে আমাদের কোনো হিসাব নাই, মানে কোনো 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 কি বলবো, ওই যে সম্পদ দায় মালিকানার সাথে এরকম ব্রড ক্যাটাগরির কোনো হিসাব নাই। বাট উত্তোলনের কারণে আমাদের মালিকানা সত্ত্ব কমে যায় দেখে এই উত্তোলনকে বলা হয় বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। নোট ডাউন করে এরকম। এবার আসো বিপরীত আয় কোনগুলা। ধরো বিক্রয় একটা আয় না, কিন্তু বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতের কারণে তোমার মালিকানা তোমার হচ্ছে বিক্রয় কমে যায়, আমরা বিক্রয় থেকে মাইনাস করি, সরি, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে বিপরীত আয়। আবার ব্যয়ের ক্ষেত্রেও সেম, ক্রয় একটা খরচ, ব্যয়। সো ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত বাদ দিই, বাদ দেওয়ার কারণে হচ্ছে ক্রয় কমে যায়, এই জন্য এটাকে বলা হয় বিপরীত ব্যয়। সো প্রত্যেকটা বিপরীত হিসাব আছে, যে তোমাকে সেই জায়গায় কোশ্চেনটা করছে এখানে। দাঁড়ে 10,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে, এই ভুলের সংশোধনী জাবেদা কোন জায়গা থেকে আসছে? চ্যাপ্টার 4 রেও মিল থেকে আসছে। রেও মিল থেকে কোন জায়গায়? সংশোধনী থেকে আসছে। কথাই ক্লিয়ার? সো দেখো তোমার রিটেনে কি হয়, তোমার কোনো একটা চ্যাপ্টার থেকে এমসিকিউ করছে, অন্য একটা চ্যাপ্টার থেকে তোমার রিটেন করে ফেলবে। প্রত্যেকটা চ্যাপ্টার সমানভাবে গুরুত্বপূর্ণ হবে এখানে, কোনোটাকে এড়িয়ে যাবা না, তাহলে তুমি হয় এমসিকিউ মিস করবা, না হয় রিটেন মিস করবা। ওকে ফাইন। দাঁড়ে 10,000 টাকার যন্ত্রপাতি কিনছিল, এটার জন্য জাবেদা কি হওয়া উচিত ছিল? যন্ত্রপাতি ডেবিট হওয়া উচিত ছিল, যন্ত্রপাতি ডেবিট হওয়া উচিত ছিল। আর আর এটা অনেকে জানে না, এটা অনেকে জানে না, সেটা কি? যদি ধারে স্থায়ী সম্পদ কিনে, তখন তুমি এখানে প্রদেয় হিসাব যদি লিখো, সেটা কিন্তু 100% রাইট না, সেটা 100% রাইট না। এখানে প্রদেয় যন্ত্রপাতি হিসাব লিখছো, উল্টা হিসাবে প্রদেয় হিসাব না হয়ে এখানে দিতে হয় হচ্ছে সরবরাহকারী হিসাব। কি হিসাব ভাইয়া বলো তো? সরবরাহকারী হিসাব, সরবরাহকারী হিসাব ক্রেডিট। স্থায়ী সম্পদের ক্ষেত্রে এটা লিখতে হয়। চলতি যেগুলা বা এমনি পণ্যের ক্ষেত্রে যেগুলা, সেগুলো তুমি প্রদেয় হিসাব লিখতে পারো, কিন্তু যখন সেটা স্থায়ী সম্পদ হবে, তখন যদি তুমি ধারে কিনো, তাহলে প্রদেয় হিসাব না লিখে সরবরাহকারী হিসাবকে ক্রেডিট লিখতে হয়। ফাইন, এটা হওয়ার কথা ছিল, কিন্তু ভুলে কি করছে? বিক্রয় হিসাবকে ক্রেডিট করছে। ভাই এই ভুলটা করছে ওই বাটপার। সরবরাহকারী হিসাবকে ক্রেডিট না করে ক্রেডিট করছে বাটপার হচ্ছে বিক্রয় হিসাবকে, বিক্রয় হিসাবকে ক্রেডিট করে ফেলছে। আচ্ছা বলো ও কি ভুল করছে? এখানে বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, এটা হওয়ারই কথা না। সো এটাকে আমি ডেবিট করে দিব, এটাকে ডেবিট করে দিব। তাহলে খেয়াল কত ক্লিয়ার, বিক্রয় হিসাব ডেবিট হয়ে যাবে। কিন্তু ক্রেডিট করার কথা ছিল কাকে? সরবরাহকারী হিসাবকে। সো সরবরাহকারী হিসাবকে যে ক্রেডিট করার কথা ছিল, সেটা ওই ছেলে করে নাই, সরবরাহকারী হিসাবকে ক্রেডিট করে নাই দেখে আমি করে দিলাম সুন্দর করে, ভালো ছেলের মতো। সো বিক্রয় হিসাব ডেবিট হবে, যেহেতু এটা ভুল করছে ডেবিট করে দিলাম, প্লাস মাইনাস জিরো হয়ে গেল। আর সরবরাহকারী হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, করে নাই, করে দিলাম। সো এটা ডেবিট, এটা ক্রেডিট। সো দিস ইজ দ্য মানে কারেক্টেড জার্নাল, হ্যাঁ, সংশোধনী যাবে দা এটা। সো বিক্রয় হিসাব ডেবিট, সরবরাহকারী হিসাব ক্রেডিট, দ্যাটস ইট, এটাই হবে অ্যান্সার। সো তোমরা সবাই কি বুঝতে পেরেছো? মান্থলি টেস্ট কি শুধু এমসিকিউ নেবেন? এমসিকিউ হবে, বাট পরবর্তীতে আমরা এখানে রিটেন অ্যাড করবো, আই হোপ, আশা করতেছি। প্রথম দিকের কিছু এক্সাম হবে হচ্ছে তোমার এমসিকিউ, দেন পরবর্তীতে আস্তে আস্তে রিটেন আসবে। রিটার্ন দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও, বলে দিলাম, রিটার্ন দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও। এটা নিয়ে তোমার কিঞ্চিত টেনশন করতে হবে না, শুধু আমাদের সাথে দেখো, আমাদের উপর ভরসা করো, বিশ্বাস করো, আস্থা রাখো। পাওয়ার প্লেতে যেভাবে তোমরা আমাদের উপর ভরসা করেছিলা, তার চাইতে আর একটু বেশি করেই রাখতে পারো ভরসাটা। কেন? তখন আমরা এটা নতুন ছিলাম, আমাদের পাওয়ার প্লেটা নতুন কোর্স ছিল, বাট এখন আমাদের এটা সেকেন্ড কোর্স। মিশন এফবিএস আমরা
সেকেন্ড কোর্স এটা আমাদের, যদিও মিশন FBS অ্যাডমিশনের জন্য প্রথম, বাট আমাদের SCP-তে এটা সেকেন্ড কোর্স। সো আমরা ওখান থেকে ডেফিনেটলি বেটার সার্ভিস দিব, সেটা ডেফিনেটলি তোমরা এই বর্ষাটুক তোমরা রাখতে পারো, যেটা পাওয়ার প্লেতে আমাদের উপর রেখেছিলাম। সো এতটুক তোমাদেরকে বলতে পারি। সো আমাদের উপর ছেড়ে দাও, আমাদের সাথে চলো, আমাদের গাইডলাইন ফলো করো, তোমার লাইফ ইজি হবে, স্মুথ হবে, তোমার এই জার্নিটা স্মুথ হবে, এটা আমি অন্তত কনফিডেন্টলি বলতে পারি। নেক্সট ওয়ান। সো ওকে, সো এগুলো ছিল মোটামুটি 24-25-এর 1 2 3 4 5 6 7। আরেকটা কোনটা ছিল? আরেকটা এটা ছিল। ওকে, দেখো ম্যাথও দিছে না, ম্যাথও একটা দিছিল, হ্যাঁ একটা দিছিল ম্যাথটা। সো আমরা এই ম্যাথটা একটু সলভ করি। হ্যাঁ, জানুয়ারি 1 2018 তারিখে একটা মেশিন ক্রয় করছিল, যার অবশিষ্ট মূল্য মানে কি ভগ্নাবশেষ মূল্য ছিল 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। মেশিনটির সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় 5%। সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত? 5%। পদ্ধতিও বলে দিছে, হারটাও বলে দিছে। 18 সালে মেশিনটা কিনছে, 22 সালে মেশিনটির উপর 30,000 টাকা অবচয় ধার্য করা হলে মেশিনটির ক্রয় মূল্য কত ছিল? ভালো মতো বুঝো। 22 সালে মেশিনটার উপর 30,000 টাকা অবচয় ধার্য করে। আমরা জানি প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি থাকে বলতো? প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান থাকে সরল রৈখিক পদ্ধতিতে। সো 2022 সালে 30,000 হয়েছে মানে 2022-এ 30,000 হয়েছে মানে এটা 2021-এ কত ছিল? 21-এও ছিল 30,000। এটা 2020-এ কত ছিল? 30,000 টাকা ছিল, কারণ এটা সরল রৈখিক। যদি এটা যদি ক্রমশ সমান হইতো তখন আমার ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ম্যাথটা করা লাগতো, বাট এখন আমাকে সেটা ইজি করে দিছে। সো দেন 19 সালে কত ছিল? 30,000। 18 সালে কত ছিল? 30,000। সো 18 সালে কিনছিলাম, 18 19 20 21 22, টোটাল সময় ছিল এটার কয় বছর? সময় বলে নাই, সমস্যা নাই, সময় বলে নাই। আমরা চাইলে সময় বের করতে পারবো এখান থেকে, বাট অত ইনডেপথ আমি যাচ্ছি না, ইনডেপথ আমি যাচ্ছি না। সো দেখো 30 30 30 30 প্রত্যেক বছর সমান। এই 30,000 টাকা ছিল আমার অবচয়যোগ্য মূল্যের 5%। এই অবচয় বের করার সূত্রটা তো তুমি জানো, রাইট? অবচয় ইকুয়ালস টু, যখন অবচয়ের হাত দেওয়া থাকবে এভাবে বের করতে হয়, অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার, অবচয়ের হার, অবচয়ের হার। সো এখান থেকে কি তুমি অবচয়যোগ্য মূল্য বের করতে পারবা না? ডেফিনেটলি পারবা, ডেফিনেটলি অবচয়যোগ্য মূল্য বের করতে পারবা। এই অবচয় এখানে কত? অবচয় হলো 30,000, অবচয় হচ্ছে 30,000। আর এই অবচয়যোগ্য মূল্যটা তুমি বের করবা ইনটু অবচয়ের হার ছিল কত? অবচয়ের হার ছিল 5%, অবচয়ের হার ছিল 5%, অথবা 0.05 তুমি দিতে পারো, 0.05। এখন অবচয়যোগ্য মূল্য বের করার জন্য কি করতে হবে? এই 0.05-কে 30,000 দিয়ে ভাগ করতে হবে। সো উপরে 30,000, নিচে 0.05। দশমিক কেমনে তুলতে হয় সেটা তো জানো নাকি? দশমিক তুলতে হয় হচ্ছে 0.05, এটাকে তুমি লিখবা হচ্ছে আমার কিন্তু কোনো ক্যালকুলেটর নাই, বাট আমি আগাই যাচ্ছি। কেমনে আগাচ্ছি দেখো, 30,000 0.05-কে লিখবা 5। এই দশমিকের পরে কয়টা শূন্য? দশমিকের জন্য একটা 1, পরের দুইটা ডিজিটের জন্য দুইটা শূন্য, 100। ফাইন ফাইন। এবার দেখো এখানে তুমি কাটাকাটি কেমনে করবা? যেটা ইজিয়েস্ট ওয়ে, তুমি চাইলে অনেকভাবে কাটতে পারো। এই 30-কেও 5 দিয়ে কাটতে পারো, কিংবা এই 20-কেও 100-কেও তুমি 5 দিয়ে কাটতে পারো, যেটা তোমার জন্য ভালো মনে হয়। আমি এদিকে কাটতেছি। 5 6 30 না, সাথে আছে 3টা শূন্য, সাথে আছে 3টা শূন্য। সো এই ছিল 6,000, এই ছিল 100। গুণ করো, গুণ করতে কি বড় ডিজিট দেখে তোমার ক্যালকুলেটর লাগবে? নেইবার। 6 একে 6, 6 একে 6, বাকি কতটা শূন্য আছে? 1 2 3 4 5টা শূন্য, 2টা 3 4 5টা শূন্য। এই 6 লাখ টাকা, এটার নাম কি? এটার নাম হলো অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য। বাট আমাকে কোয়েশ্চেনে চাইছে কি? কোয়েশ্চেন চাইছে হচ্ছে মেশিনটার ক্রয় মূল্য। অনেকে অ্যাট্রুক করে অ্যান্সার দিয়ে চলে আসবে, অনেকে অ্যাট্রুক করার পরে অ্যান্সার দিয়ে চলে আসবে, আইসা বলবে ওয়াও আমি তো পারছি, আমি এটাতে 1 নাম্বার পাবো, এটা মাস্ট, ঠেকাই কে আমাকে? বাট দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। অ্যাকচুয়ালটা কি? তোমার ক্রয় মূল্য জানতে চাইছে। আমরা জানি অর্জন মূল্য, আমরা অবচয়যোগ্য মূল্য আমরা কেমনে বের করি? অবচয়যোগ্য মূল্য বের করি হচ্ছে আমাদের যে অর্জন মূল্য থাকে, সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়েই তো আমরা অবচয়যোগ্য মূল্য পাই, রাইট? অবচয়যোগ্য মূল্য পাই। আমাদের এখানে অবচয়যোগ্য মূল্য বের হয়েছে 6 লাখ টাকা, 6 লাখ টাকা। অর্জন মূল্য আমাকে বের করতে হবে, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে আমার 20,000 টাকা,
ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 20,000 টাকা। সো আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি 6,20,000 টাকা, এটাই হবে আমার অর্জন মূল্য। 6,20,000 টাকা এটাই আমার অর্জন মূল্য। যেটাই অর্জন মূল্য সেটাই আমার ক্রয় মূল্য। কেন? কারণ এখানে কোনো আনুষঙ্গিক খরচ নাই, কোনো আমদানি শুল্ক, ডকসার, জাহাজ ভাড়া, তারপর হচ্ছে ভ্যাট, এরকম কিছু দেওয়া নাই। যার কারণে যেটাই অর্জন মূল্য সেটাই হচ্ছে আমার ক্রয় মূল্য। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এতটুকু না করতে পারলে তোমার মার্কস পাবা না, ফুল মার্কস পাবা না। এতটুকু করলে তোমার মার্কস দিতেও পারে, এটা টিচারের উপর ডিপেন্ড করবে, 0.5 দিতেও পারে আবার নাও দিতে পারে। ওকে, সো ফাইন। তুমি যদি তুমি কি জানো না যে অবচ্ছেদ কেমনে বের করতে হয়? তুমি কি জানো না অবচ্ছেদযোগ্য মূল্য কি? তুমি কি জানো না যে তোমার হচ্ছে অর্জন মূল্য কেমনে বের করতে হয়, প্রত্যেক বছর অবচ্ছেদ কেমনে বের করতে হয়? এগুলো কি তুমি জানো না? ইয়েস, তুমি জানো, মানে তুমি এটার অ্যান্সার করতে পারবা। সো তুমি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকলে, তোমার রিটেন বলো, এমসিকিউ বলো, তুমি কোনো জায়গায় আটকাবা না, এটুকু আমি তোমাকে মানে এনশিওর করতে পারি। ফাইন। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের যে ক্লাসটা। আমরা দেখানোর চেষ্টা করেছি রিটেন কোন জায়গা থেকে হয়, এবং আমাদের এখানে আরো বেশ কিছু রিটেন আমি তোমাদের জন্য নিয়ে আসছি যাতে তোমাদের কালেকশনে সব থাকে, একসাথে মার্চ করে দিছি। এগুলো আমরা টাইম টু টাইম প্রত্যেকটা টপিক শেষ করে আমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করবো আস্তে আস্তে। টেনশন নেওয়ার কোনো দরকার নাই, জাস্ট একটু চোখ বুলাই যাবা এগুলো তোমাদের পারার মতো কিনা, কোনটা কঠিন আসতেছে। ঠিক আছে, ওকে ফাইন। না বেশি জায়গার প্রয়োজন নাই, বেশি জায়গার প্রয়োজন নাই। যতটুক আছে অতটুক দিয়ে তুমি করে ফেলতে পারবা, যতটুক আছে অতটুক দিয়ে তুমি করে ফেলতে পারবা। তুমি এত ইন ডিটেলসে যাবা না, তো এত ইন ডিটেলসে তো তুমি যাবা না। এগুলো তো তোমার লিখার দরকার নাই, এগুলো তো আমি জাস্ট বোঝার জন্য আমি বলছি, এগুলো তো তোমার লেখার দরকার নাই। তুমি লাগবে এই জায়গাটাতে শুধু, এই যে অবচ্ছেদ ইকুয়ালস টু অবচ্ছেদযোগ্য মূল্য ইনটু অবচ্ছেদের হার। দেন এখান থেকে ডিরেক্ট তুমি এই মানগুলো বসানোর পরে ডিরেক্ট অবচ্ছেদযোগ্য মূল্যের যে মানটা এটা বের করে ফেলবা, এটা বসাই দিবা তুমি। দেন অবচ্ছেদযোগ্য মূল্য এখানেই তুমি জাস্ট ফর্মুলাটা বসাই দিবা। আমরা জানি অবচ্ছেদযোগ্য মূল্য ইকুয়ালস টু অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইকুয়ালস টু এই টাকাটা। দেন ওখান থেকে ডিরেক্ট বের করে ফেলবা। এতটুক জায়গা তুমি পাবা মাস্ট, টেনশন করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। এগুলো আমি এখানে লিখছি দেখে উপর নিচে করে এই জন্য মনে হচ্ছে একটু বেশ বড়, বাট এত বড় না এটা। ঠিক আছে, যখন যেখানে বড় বেশি দেখবা সেখানে তোমার লিখার সাইজটা ছোট করবা, লিখার গ্যাটা কমাই ফেলবা। মানে যতটুক ধরো তুমি জায়গা থাকলে একটু ভেঙে ভেঙে লিখতা না, মানে যেখানে এক লাইনে হবে সেখানে তুমি 2 লাইন করে ফেলতা, 3 লাইন করে ফেলতা, বাট এখন 2 লাইন 3 লাইন না করে সেটা 1 লাইনের মধ্যে তুমি করে ফেলবা। এটা করে ফেলবা যদি তোমার কি হয়, জায়গার সংকুলান না হয়। ওকে ফাইন। পিডিএফ কোথায় পাবা ভাইয়া? পিডিএফ হচ্ছে আমার এই পিডিএফটা যারা শেয়ার করেছে তারা হচ্ছে যদি আমাদের পেজে মেসেজ দেয় শেয়ার করার পরে, দেন হচ্ছে আমরা তাদেরকে ওটা ইনবক্সে দিয়ে দিব। এই আজকের যে পিডিএফটা, এটা অনেক গুরুত্বপূর্ণ, অ্যানালাইসিস আছে, কিছু এমসিকিউ আছে, এই বছর 24-25 এবং 23-24-এর এমসিকিউগুলো এখানে আছে, এবং 24-25, 23-24, 22-23 এবং 21-22 4টা ইয়ারের যত রিটেন কোয়েশ্চেন আসছে সবগুলো এখানে আছে। সো এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সো যারা শেয়ার করেছো, পাবলিক শেয়ার করেছো, তারা দেন পেজে মেসেজ দিবা, স্ক্রিনশট দিবা, দেন তোমাদেরকে আমরা এই পিডিএফটা দিয়ে দিব। ওকে ফাইন। সো কে জানি কি কোশ্চেন করেছিল, এইচএসসি পরীক্ষা কঠিন হয়েছে তাই টেনশনে আছি। ভাইয়া টেনশন করার সময় এখন শেষ, এখন সেই সময় আর নাই। যেদিন চলে গেছে সেই দিন তুমি মানে ফিরাই নিয়ে আসার কোনো শক্তি কি তোমার আছে? তোমার কাছে নাই। সো কেন তুমি আফসোস করতে যাবা? যা হয়ে গেছে সেটার উপর তোমার কন্ট্রোল নাই আর কোনো। সো তুমি ফিউচারে কি করতে পারবা সেটার উপর কিন্তু তোমার হাত আছে। সো যদি এটা খারাপ হয়ে থাকে, সামনেরটা ভালো করার জন্য তোমার এফোর্ট দিতে হবে, কাজ করে যেতে হবে। অ্যান্ড আগেরটা কি হয়েছে সেটা নিয়ে তুমি টেনশন করা মানে ফিউচারটাও তোমার খারাপ যাওয়া, ফিউচারটাও এটার ইম্প্যাক্ট থাকা। সো যা হয়েছে পাস তো করবা। ভালো মার্কস না পাইলেও অন্তত যতটুক মানে পাস করার জন্য যা মার্কস, এই মার্কস তো পাবা। ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট তো ফিল আপ হবে। টেনশন কিসের? আর কোনো টেনশন নাই। তুমি আগাইতে থাকো, সামনের দিকে আগাইতে থাকো। এই আমি বলতেছিলাম এই জায়গাতে অনেক কিছু তোমার মনে হবে, অনেক কিছু তোমাকে ডিমোটিভেটিং ফ্যাক্টর অনেকগুলো আসবে, অনেক প্রবলেম তুমি ফেস করবা, বাট এগুলোকে কাটাই সামনে আগাইতে হবে। কোনোভাবেই পিছনে আসা যাবে না, কোনোভাবেই আসা যাবে না পিছনে। সামনে আমি ওই জায়গায় যেতে চাই, মানে ওখানে গিয়ে আমি থামবো, তার আগে না।
সো এইরকম মোটিভেশন নিয়ে, এরকম মানে স্ট্রং ডিটারমিনেশন নিয়েই তুমি এই পথে নামছো এবং সেটা ধরে রাখতে হবে। সো আর কেউ কি কোনো কোয়েশ্চেন করেছে? আফিফা ইসলাম তয়া, তয়া রাইট, মিস করো নাই, রেকর্ডিং দেখে নিবা, রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা দেখে নিবা। বাট আমি অলওয়েজ লাইফটাকে প্রেফার করি, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়েরিজ থাকলে এখান থেকে জানা যায়। বাট ইউ আর অলওয়েজ, ইউ গাইস আর অলওয়েজ ওপেন টু আস্ক এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স টু মি, ঠিক আছে? সো সবসময় যে কোনো প্রবলেম ফেস করছো, আজকে হোক কালকে হোক যখন হবে হোক, আমি সবসময় তোমাদের জন্য অ্যান্সার দেওয়া প্রস্তুত। কোয়েশ্চেন করে রাখবা, আমি যখন ফ্রি হব যে কোনো সময় তোমার ওই অ্যান্সারটা তুমি পেয়ে যাবা। সো হয়তো অনেক সময় লেট হতে পারে, বাট অ্যান্সার পাবা, এটা মোটামুটি শিওর থাকতে পারো। ওকে, সো এই পর্যন্ত আই বিলিভ তোমাদেরকে কিছু বুঝাতে আমি পেরেছি, বা তোমাদেরকে জাস্ট একটু হলেও ভাবনার জগতে নিয়ে যেতে পেরেছি। একটু থিঙ্ক করার যে পাওয়ারটা, সেই জায়গায় একটু আমি ঢোকার চেষ্টা করেছি এবং হিট করার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পেরেছি, বাট আই হোপ তোমাদের জন্য আজকের এই ক্লাসটা অন্তত অ্যাকাউন্টিংয়ের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। তোমরা একটা অন্তত ওয়ে পেয়েছো যে কীভাবে তোমাদের শুরু করতে হবে, কোথায় গিয়ে তোমাকে থামতে হবে। সো আমি তোমাদেরকে যারা যুক্ত হয়েছে এবং যারা পরবর্তী ক্লাসটা দেখবা, এতটুকু তোমাকে আমি আশ্বস্ত করতে পারি, অন্তত অ্যাকাউন্টিং এই কোর্সটা নিয়ে অন্তত অ্যাকাউন্টিং নিয়ে তোমার আর কোনো টেনশন করতে হবে না, তোমার কোনো মানে ভয়ে থাকতে হবে না। অ্যাকাউন্টিং পারি না, অ্যাকাউন্টিং বুঝি না, কেমন না কেমন কোয়েশ্চেন হতে পারে, সেই দায়িত্ব তুমি আমাদেরকে দিয়ে দাও, আমাদের উপর ছেড়ে দাও, আমরা দেখবো বাকিটা ইনশাল্লাহ। আমাদের যে পূর্ব অভিজ্ঞতা, প্রায় 5 থেকে 6 বছরের যে অ্যাডমিশন ক্যান্ডিডেট পড়ানোর যে এক্সপেরিয়েন্স অনলাইন এবং অফলাইন মিলে, আই হোপ তোমাদের জন্য ভালো একটা জার্নি হতে যাচ্ছে, ভালো একটা ওয়ে তোমাদের জন্য আমরা আই হোপ রেডি করতেছি। সো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ওকে, সো ফাইন, আমরা মোটামুটি আজকের এই ক্লাস শেষ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরিজ থাকে, তোমরা জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। আর তোমাদেরকে লট অফ থ্যাঙ্কস টু অল অফ ইউ, যারা এতক্ষণ ধরে আমাদের এই প্রায় 1 ঘন্টা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় ধরে আমাদের এই ক্লাসে ছিল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে যারা পরে যুক্ত হয়েছো, তোমরা অনেকে জানো আমাদের যে মিশন FBS এর যে একটা ঝাঁকানাকা প্রিপারেশন চলতেছে আমাদের, তোমাদের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং স্টিল আমরা ঢেলে সাজাচ্ছি তোমাদের জন্য, যাতে তোমাদের একটা সিট আমরা এনশিওর করতে পারি একটা পাবলিক ইউনিভার্সিটিতে। সো আমরা যারা মিশন FBS আমাদের যে কোর্সটা মিশন FBS 1.0, যারা ইতিমধ্যে প্রায় 300+ স্টুডেন্ট আমাদের কাছে যুক্ত হয়ে গিয়েছে ভরসা রেখে আমাদের উপরে। আই হোপ এটা মোটামুটি আমাদের হাজারের কাছাকাছি চলে যাবে এই সংখ্যাটা, কারণ আমরা বিজনেসের চাইতে আমরা আমাদের যে সার্ভিস কোয়ালিটিটা, যে দায়বদ্ধতার জায়গাটা, সেটাকে আমরা বেশি ফোকাস করি। এটা তোমরা ইতিমধ্যেই যেটা তোমরা দেখেছো। সো তোমরা যারা যুক্ত হয়ে গেছো, তোমাদের কাছে এরকম 3টা বই তোমাদের কাছে পৌঁছে যাবে। একটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ সহ, গুচ্ছ সহ ইউনিভার্সিটিগুলো কোয়েশ্চেন ব্যাংক সলিউশন সহ, ব্যাখ্যা সহ এই বইটা তোমার কাছে চলে যাবে, যার কারণে তোমাদের একাধিক কোয়েশ্চেন ব্যাংক কিনতে হবে না। দেন হচ্ছে আরেকটা বই চলে যাবে তোমাদের কাছে, যেটা হচ্ছে প্র্যাকটিস বুক। এই বই থেকে তোমরা হচ্ছে কোয়েশ্চেন সলভ করার পরে, পড়াশোনার পরে তুমি প্র্যাকটিস করতে পারবা ইচ্ছে মতো। সো এটা তোমার যে কনফিডেন্সটা, সেটা বুস্ট আপ করবে, সেটা বিল্ড আপ করবে, সেটা আমি মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি। সো এই হচ্ছে তোমাদের সেই প্র্যাকটিস বুকটা। এবং আরেকটা বুক তোমাদের কাছে চলে যাবে। এই বইগুলো আসলে অনেক কষ্ট করে বানানো লাগতেছে, অনেক এফোর্ট দিয়ে এগুলো আমরা বানাচ্ছি। যেন তেন বই আমরা আসলে দিব সেটা হইতে পারে না। একটা বই আসার পিছনে মার্কেটে অনেক শ্রম লাগে, অনেক জনের শ্রম লাগে। সো সেটা আমরা করে যাচ্ছি এতদিন ধরে। সো এটা হচ্ছে তোমার ওএমআর বুক, একদম যে তোমার ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন, সেটার আদলে তুমি পরীক্ষা দিবা, সেই ফিলটা যেন তুমি পাও, পরীক্ষার আগে যেন পরীক্ষার ফিল পাও, সেটার জন্য এই ওএমআর বুকটা তোমাদের কাছে চলে যাবে। সো তোমরা যারা এখনো যুক্ত হও নাই আমাদের মিশন FBS এ, এই মাসের 31 তারিখ পর্যন্ত আমাদের যে অফার চলতেছে 2600 টাকায়, সেটাতে তুমি পেয়ে যাবা। বাট এর পরবর্তীতে হলে এই কোর্স ফিটা ডেফিনেটলি অনেক বেশি বেড়ে যাবে। সো তুমি কেন ভর্তিতে আজকে হোক কালকে হোক হবাই, কেন তুমি ডিসকাউন্টটা অ্যাভেল করবা না? তুমি একজন কমার্সের স্টুডেন্ট, একজন অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, এটা তোমার অন্তত বোঝা উচিত যে কস্ট অফ ট্রেড ক্রেডিট আমরা পড়েছি, ব্যবসায় ঋণের ব্যয়, ওই ডিসকাউন্ট যে আমাকে দিচ্ছে সেটা আমি অ্যাভেল করবো কি করবো না। সো এত কিছু জানার পরেও কেন তুমি সেটা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবা না? সো বেটার একটা সার্ভিস এটুকু আমি তোমাকে এনশিওর করতে পারি। আমাদের যে টিচার প্যানেল, আমাদের যে পুরো ঢাবিয়ানদের দ্বারা তোমাদের জন্য রেডি যে প্যানেল, আমার মনে হয় না, আমি এটুকু বলতে পারি, তুমি কোথাও আর পাবা না এই সার্ভিস, তুমি আর কোথাও পাবা না এই অল্প টাকায়, এই সার্ভিস তুমি কোথাও পাবা না। সো অনেকে টাকা বেশি নিবে, মনে হবে সার্ভিসও ভালো, সব কিছু ভালো, বাট কম্পেয়ার করার সেই মেন্টালিটি, সেই পাওয়ার ইতিমধ্যে তোমার হয়েছে।
অ্যান্ড মনে রাখবা এই সময়টাতে ডিসিশনগুলো ভেরি ইম্পর্টেন্ট। তুমি এক জায়গায় একদিন সময় দিছো মানে সেদিন তোমার চলে গেছে, সেটা ব্যাক করার রিকভার করার কোনো সুযোগ আর থাকবে না। সো তোমাদের সবাইকে থ্যাঙ্কস টু অল অফ ইউ যারা যুক্ত হয়েছো, যারা ইতিমধ্যে আমাদের মিশন FBS-ও যুক্ত হয়ে গিয়েছো। আই হোপ বাকি যারা এখনো যুক্ত হওয়া নাই তোমরাও খুব দ্রুত এনরোল করে ফেলবা। আমরা সবাই একসাথে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস সেটা একসাথে শুরু করব, একসাথে আমাদের জার্নি স্টার্ট করতে চাই তোমাদের সবার সাথে। সো তোমাদের সবাইকে অ্যাগেন থ্যাঙ্কস টু অল অফ ইউ যারা ইতিমধ্যে এতক্ষণ ধরে আমাদের ক্লাসে যুক্ত ছিলাম এবং যারা পরবর্তীতে ক্লাসটা দেখবা, সবাইকে আসসালামু আলাইকুম। সবার সাথে দেখা হবে আমাদের মিশন FBS এর ক্লাসে, ওরিয়েন্টেশন ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।